মানে এমনি কুবের থিওরেমটা খুবই সহজ ব্যাপার। মানে তুমি জাস্ট ভাবো যে আয়নাইজেশন এনার্জি ইজ দ্য নেগেটিভ অফ অরবিটাল এনার্জি। মানে তুমি জাস্ট এটা খেয়াল করে দেখো তো, হাইড্রোজেন অ্যাটমটা অ্যাজ ফর এক্সাম্পল তুমি স্টার্ট করো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে হাইড্রোজেন অ্যাটমে ধরো n ইকুয়াল টু 1 এ যে ইলেকট্রনটা আছে তার এনার্জি আর হাইড্রোজেনের জন্য যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? মানে হাইড্রোজেনের n ইকুয়াল টু 1 এর যে ইলেকট্রনটা আছে সেই সেই বাইন্ডিং এনার্জিটা তো নেগেটিভ হয়। এবার ঠিক যতখানি এনার্জি নেগেটিভ, ঠিক ততখানি এনার্জি দিলেই হচ্ছে n ইকুয়াল টু 1 থেকে ইলেকট্রনটা ইনফিনিটিতে চলে যেতে পারবে। তুমি দেখবে যে হাইড্রোজেনের জন্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি 13.6 ইলেকট্রন ভোল্ট, আর হাইড্রোজেনের n ইকুয়াল টু 1 এর যে ইলেকট্রনটা আছে তার বাইন্ডিং এনার্জিটাও দেখবে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাই হচ্ছে মলিকুলের ক্ষেত্রেও সেটা সত্যি, বা অন্যান্য স্পিসিসের ক্ষেত্রেও সেটা সত্যি। রেগা সিম্পলি বলা হচ্ছে যে আয়নাইজেশন এনার্জি ইজ নাথিং বাট দ্য নেগেটিভ অফ দ্য অরবিটাল এনার্জি। মানে যে অরবিটাল থেকে, সেটা অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক অরবিটাল হতে পারে, মলিকুলার ক্ষেত্রে মলিকুলার অরবিটাল হতে পারে, যে অরবিটাল থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই অরবিটাল এনার্জি যা হবে, আয়নাইজেশন এনার্জি হচ্ছে তার সমান হবে, বাট অপোজিট ইন সাইন হবে। বুঝতে পারলে? আর কিছু ডাউটস আছে? ডাউটস নাই তো? তাহলে চলো, তাহলে আজকে হচ্ছে নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, মানে পিরিয়ডিক প্রপার্টিজ নিয়ে আলোচনা চলছে। আগের দিন আয়নাইজেশন এনার্জি নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল। মানে তিনটে জিনিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট: একটা আয়নাইজেশন এনার্জি, একটা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি, আর একটা ইলেকট্রন নেগেটিভিটি। আগের দিন আমরা আয়নাইজেশন এনার্জি নিয়ে পুরো কথাবার্তা বলেছি। আজকে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি এইটা নিয়ে কথাবার্তা বলা হবে। তাহলে বেসিক যে কনসেপ্টটা, সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে যে টাইপের প্রবলেমগুলো ইউনিভার্সিটি এক্সামে এসেছে, সেই প্রবলেমগুলোকে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো দিনের পর দিনে একটুখানি করে নেবে। হ্যাঁ, দেখবে তোমার 10 ইয়ার্স তোমাকে আলাদা কিছু করতে হবে না। 10 ইয়ার্সগুলো আমি এর সাথে কিন্তু অটোমেটিক্যালি কভার করে দিচ্ছি আর কি। তুমি জাস্ট ফাইনালি একবার কোশ্চেনগুলোকে, যা কোশ্চেন তুমি পাবে একসাথে কালেক্ট করে তুমি দেখে নেবে যে আমার করানো জায়গার মধ্যে থেকে পড়েছি কিনা। যেগুলো পড়বে না একসাথে করবে, ওরা আমাকে পাঠিয়ে দেবে, আমি সেগুলোকে তোমাকে নেক্সট ক্লাসে হচ্ছে সলভ করে দেবো আর। হ্যাঁ, আরো ২-৩ টে ক্লাস চলবে পিরিয়ডিক প্রপার্টিজের উপরে, সেগুলো হোক, তারপরে এইসব নিয়ে আলোচনাটা হবে। তাহলে দেখো, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, যে ধরো তুমি কোনো একটা আইসোলেটেড গেসিয়াস অ্যাটম কনসিডার করেছো, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে একটা মনোনেগেটিভ অ্যানায়ন তৈরি করছে। তাহলে এইটা করার জন্য দেখা যাবে যে ইউজুয়ালি কিছুটা এনার্জি রিলিজড হয়। এ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এ মাইনাস যখন হচ্ছে, তখন ফ্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এ মাইনাস হচ্ছে, বা ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিএল মাইনাস হচ্ছে। এবারে এই যে ফ্লোরিন বা ক্লোরিন এদের ক্ষেত্রে কি হয় না, তারা যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তারা সেই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারে, অর্থাৎ সে স্টেবিলাইজড হয়। আর স্টেবিলাইজড হলে সাডেনলি সে এনার্জি রিলিজড হয়। এবার তার মানে কি সোডিয়াম সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এনএ মাইনাস তৈরি করতে চাইবে, বা হিলিয়াম একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি এইচ এ মাইনাস তৈরি করতে চাইবে? তখন আমি বলবো তার ইলেকট্রন গেইন এনথালপিটা হচ্ছে তখন মানে উল্টোটা নেগেটিভ আর। মানে ইলেকট্রন গেইন নেগেটিভ বা পজিটিভ যাই বলো, ইলেকট্রন গেইন এনথালপি ইটসেলফ অ্যাকচুয়ালি নেগেটিভ কোয়ান্টিটি। তাই জিনিসটা কি হলো? দিস ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি হোয়েন অ্যান আইসোলেটেড gaseous atom gains an energy in its outermost shell to form a mononegative anion in its isolated gaseous state. তাহলে একটা এলিমেন্ট নিয়েছি, ধরো এ, তাকে আইসোলেটেড গেসিয়াস অবস্থায় নিয়ে গিয়ে দেখো এখানে ব্র্যাকেটে জি লিখে দেওয়া হয়েছে। সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এ মাইনাস তৈরি করলো, মনোনেগেটিভ অ্যানায়ন তৈরি করলো, এবং সেটাকেও হতে হবে আইসোলেটেড গেসিয়াস থেকে। তার জন্য একে চেঞ্জ ইন এনার্জিটা হচ্ছে, সেটাই হচ্ছে ইলেকট্রন গেইন। চেঞ্জ ইন এনার্জিটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, দ্বারা যে চেঞ্জ ইন ইলেকট্রনটা হচ্ছে সেটা ইলেকট্রন অ্যাফিনিটি। এটা যদি এনথালপির টার্মসে করি তাহলে সেটা হয়ে যাবে ইলেকট্রন গেইন এনথালপি। এই যে যখন আমি বলছি ইট ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি, এনার্জি মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, আর যখন ওটা এনথালপি বলবো তখনই সেটা হয়ে যাবে হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি।
তাহলে দেখো এই যে দিস ইজ দ্য চেঞ্জ, দিস ইজ মানে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি হোয়েন অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম গেইনস অ্যান ইলেকট্রন ইন ইটস আউটার মোস্ট, মানে ইলেকট্রনটা কোথায় ঢুকবে না তার আউটার মোস্ট সেলে ঢুকে কি হবে একটা মনোনেগেটিভ অ্যানায়ন তৈরি করবে, এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস তৈরি করবে এবং সেও থাকবে কিসে না আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা। আর ইলেকট্রন গেইন এনথালপি is defined as the change in enthalpy when an isolated gaseous atom gains an electron in its outermost shell to form a mononegative anion in its isolated gaseous state. তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা হয়ে যাচ্ছে ইলেকট্রন গেইন। দেখো এটা একটা মানে এটা আগের দিনে যেমন আয়নাইজেশন এনার্জি এবং আয়নাইজেশন এনথালপির যে সম্পর্কটা ছিল, এটা খেয়াল করে দেখো যে ডেল্টা এই ইউ ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস আরটি ছিল। এখানে ঠিক একই রকম ভাবে আমি যদি ইলেকট্রন গেইন এনথালপি সেখান থেকে আরটি বাদ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে তোমার দেখবে আগে লোকে ইলেকট্রন অ্যাফিনিটি এই টার্মটা থেকে বেশি ব্যবহার করতো। তোমার কাছে যদি কনভেনশনাল পুরনো বই থাকে সেটা যত ভালো অথরে লেখা হোক না কেন, দেখবে সেই ইলেকট্রন অ্যাফিনিটি এই টার্মটা ব্যবহার করতো। কিন্তু এখন দেখবে ম্যাক্সিমাম বইয়ে এই এনার্জি বা অ্যাফিনিটি এই টার্মগুলো ব্যবহার না করে সবকিছু এনথালপির টার্মসে বলা হয়, ইলেকট্রন গেইন এনথালপি। কিন্তু ভয়ের কিছু নেই, অ্যাফিনিটি এবং ইলেকট্রন গেইন এনথালপির মধ্যে কানেকশনটা হচ্ছে এরকম, ইলেকট্রন অ্যাফিনিটি ইকুয়াল ইলেকট্রন গেইন এনথালপি মাইনাস আরটি। আর এবারে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে করো তাহলে আরটির ভ্যালুটা কত হয়? আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর তাকে টি দিয়ে গুণ করছে, টি হচ্ছে 298 কেলভিন, তারপর সেটা হয়ে যায় 2.47 কিলো জুল পার মোল। তার মানে এটা দাঁড়াচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি থেকে 2.47 কিলো জুল পার মোল বাদ দিলে এটা পড়ে থাকবে সেটা ইলেকট্রন অ্যাফিনিটি। বা ইন আদার ওয়ে যদি ইলেকট্রন অ্যাফিনিটি কেনা থাকে তার সঙ্গে 2.47 কিলো জুল পার মোল আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যোগ করে দিলে তুমি ইলেকট্রন গেইন এনথালপিটা পেয়ে যাবে। তাহলে দেখো তাহলে এখানে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপিটা কাকে বলছি এবং তাদের যে কানেকশনটা কি সেটা কি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? এই পেজটা যেটা আলোচনা করা হলো কোনো অসুবিধা আছে বলো? ঠিক আছে তো? প্রত্যেকে ঠিক আছে তো? আচ্ছা, it is sometimes not possible to carry out the above process and hence we cannot determine electron gain enthalpy directly. In that case Born-Haber cycle helps to determine electron gain enthalpy. তাহলে এইটা আমরা পরে যখন ওই আয়নিক বন্ডিং পার্টটা পড়াবো তখন খুব ক্লিয়ারলি বলবো যে এই বর্ন-হেবার সাইকেল অরিজিনালি করা হয়েছিল ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি ডিটারমিনেশনের জন্য। দেখবে একটা ক্রিস্টালের ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি একটা বর্ন-হেবার সাইকেল দিয়ে বের করা যায়। সেটা আমরা যখন আয়নিক বন্ডিং নিয়ে কথাবার্তা বলবো তখন ডিটেলে বলবো। আচ্ছা, ওই যে বর্ন-হেবার সাইকেলে একটা স্টেপ থাকে যেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। এবারে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে একটা করে একটা আয়ন সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে মনোনেগেটিভ অ্যানায়ন তৈরি করছে, এটা ল্যাবরেটরিতে করা সবসময় খুব একটা ফিজিবল হয় না। ঠিক আছে? তো ল্যাবরেটরিতে সবসময় ফিজিবল না হয় তাহলে তোমাকে কি করতে হচ্ছে মানে ডিরেক্টলি ইলেকট্রন গেইন এনথালপি তখন ক্যালকুলেট করতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে? তোমাকে তখন বর্ন-হেবার সাইকেল ব্যবহার করতে হবে। বর্ন-হেবার সাইকেলটা তোমার অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে কাজে লাগে সেরকম নয়। ইলেকট্রন গেইন এনথালপি ক্যালকুলেট করতেও কিন্তু বর্ন-হেবার সাইকেলটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এটা সেটা আমরা যখন আয়নিক বন্ডিংটা পড়াবো সেখানে দেখবে ওই বর্ন-হেবার সাইকেলটা আমি ভালো করে বলছি। হ্যাঁ? সেখানে তুমি ইলেকট্রন গেইন এনথালপিটি কোন স্টেপটা সেটা পরিষ্কার দেখতে পাবে। আচ্ছা, ইউনিট অফ ইলেকট্রন গেইন এনথালপি কি? সেটা এসআই ইকুয়াল কিলোজুল পার মোল, হ্যাঁ? বা কনভেনশনাল ইউনিট হচ্ছে কিলো ক্যালোরি পার মোল। দেখবে ইলেকট্রন গেইন এনথালপি আয়নাইজেশন এনার্জি সব কিলোজুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল এই ইউনিটই অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা হয়। তাহলে এবারে নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রন গেইন এনথালপিটা কার উপরে নির্ভর করছে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কার উপরে নির্ভর করছে সেইটা বোঝার আগে তুমি ফিজিক্যালি ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করো যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? হচ্ছে একটা নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম আছে, সেখানে একটা ইলেকট্রন ঢুকে গিয়ে একটা মনোনেগেটিভ অ্যানায়ন তৈরি করছে। তাহলে অবভিয়াস যে ব্যাপারটা যে ইলেকট্রনটা কেন ঢুকছে? তাহলে নিশ্চয়ই যে ইলেকট্রনটা ঢুকছে তাকে নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করছে বলে। এবার অ্যাট্রাকশনটা কখন বেশি হবে? সার্টেনলি হচ্ছে যদি অ্যাটমের সাইজ ছোট হয় তাহলে সার্টেনলি বাইরের ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশনটা বেশি হবে। আচ্ছা, এবারে
যদি যে মানে তোমার এই যে এটা ঢুকছে ধরো মানে ইলেকট্রনটাকে ঢুকছে তাকে কেউ অ্যাট্রাক্ট করছে, তাহলে সাইজ ছোট হলে যেমন অ্যাট্রাকশন বাড়ে, যেমন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে হচ্ছে অ্যাট্রাকশন বাড়ে, বা স্কিনিং এবিলিটিটা কম হলে হচ্ছে অ্যাট্রাকশন বাড়ে। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, এই সমস্ত ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন গেইন এনথালপিকে কন্ট্রোল করবে। তাহলে ফিজিক্যালি তুমি ব্যাপারটা আবার বলছি, তুমি বোঝার চেষ্টা করো যে একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম আছে, ধরো এফ আছে, তার সর্ববহিস্থকে একটা ইলেকট্রন ঢুকে এফ মাইনাস তৈরি করলো, ঠিক আছে? তাহলে এফ সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এফ মাইনাস তৈরি করলো। তাহলে ইলেকট্রনটা কেন ঢুকবে? নিশ্চয়ই ওই যে ইলেকট্রনটা এলো তাকে কেউ অ্যাট্রাক্ট করছে। কে অ্যাট্রাক্ট করবে? এখানে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, নিউক্লিয়াস যে অ্যাট্রাক্ট করছে সাডেনলি তার সাইজ ছোট হলে বেশি অ্যাট্রাকশন হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হলে বেশি অ্যাট্রাকশন হবে, স্কিনিং এবিলিটি কম হলে তবে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, তবে সেটা বেটার হবে। তাহলে এই ফ্যাক্টরগুলোর উপরে সার্টেনলি হচ্ছে তোমার ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি নির্ভর করবে। তাহলে প্রথম হচ্ছে অ্যাটমিক সাইজ, স্মলার দ্য সাইজ হায়ার উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। সাইজ যত ছোট হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, হায়ার দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হায়ার উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। সার্টেনলি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে বাইরের ইলেকট্রনটাকে তত বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, আর যত বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে তার মতো করে হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে। আর দ্য স্কিনিং এবিলিটি অফ অরবিটাল, লোয়ার দ্য স্কিনিং কনস্ট্যান্ট or shielding constant, higher will be the effective nuclear charge and higher will be the electron affinity। এবং স্কিনিং কনস্ট্যান্ট তুমি জানো এস অরবিটালে সবচেয়ে বেশি, দেন পি, দেন ডি, দেন এফ। এটা তাই যদি ডি বা এফ এই অরবিটাল গুলো থাকে তাহলে তাদের স্কিন করার ক্ষমতা যেহেতু কম, সেখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, তার ক্ষেত্রে হচ্ছে তোমার এই ইলেকট্রন গেইন এনথালপিটা অনেক বেশি হয়। এটা পেনিট্রেশন পাওয়ার অফ দ্য অরবিটাল, ওই একই লজিক, যে অরবিটালের পেনিট্রেশন পাওয়ার যত বেশি তার স্কিনিং করার ক্ষমতা তত বেশি, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার তত কম। এফেক্টিভ নিউক্লিয়ার যত কম হয়ে যাবে তার মতো করে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপিটা কমে যাবে। তাহলে হায়ার দ্য পেনিট্রেশন পাওয়ার, হায়ার উইল বি দ্য স্কিনিং কনস্ট্যান্ট, আর লোয়ার উইল বি দ্য জেড এফেক্টিভ অ্যান্ড লোয়ার উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। আর ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা জানো যে স্টেবিলিটি অর্ডার হচ্ছে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ মোর স্টেবল দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন দেন ইনকমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ফুলফিল্ড যদি হয়, হ্যাঁ, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করা তোমার ফুলফিল্ড যদি হয় তাহলে সেখানে আর এক্সট্রা ইলেকট্রন ঢুকতে চায় না, বা হাফ ফিল্ডও যদি হয় সেখানে একটা ইলেকট্রন ঢুকতে চায় না। ইনফিনিটি ফিল্ড হলে কিন্তু সেখানে ইলেকট্রনটা ঢুকতে চায়। হায়ার দ্য স্টেবিলিটি অফ ইলেকট্রন অ্যাফিনিটি অফ এ মাইনাস, হাই উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। মানে বেসিক্যালি একটা ইলেকট্রন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে যে অ্যানায়নটা তৈরি হয়ে গেল, দেখো সেই অ্যানায়নটা কতটা বেশি স্টেবল, যতটা বেশি স্টেবল হবে সেই প্রসেসটাকে তত চাইবে। তো দেখো তাহলে এই যে পাঁচটা ফ্যাক্টর যার উপর অ্যাকচুয়ালি ইলেকট্রন গেইন এনথালপিটা নির্ভর করে সেটা দেখো আমি বললাম। তাহলে মূলত ব্যাপারটা ফিজিক্যালি ব্যাপারটা আমি বুঝতে বললাম। ফিজিক্যালি ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? হচ্ছেটা হচ্ছে তোমার কি বলো, ফিজিক্যালি ব্যাপারটা হচ্ছেটা কি না, কোন একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম তার সর্ববহিষ্ঠকে একটা ইলেকট্রন ঢুকছে, ঢুকছে বলে এনার্জি বেরিয়ে যায়, এনার্জি রিলিজ হচ্ছে। এবারে কেন ঢুকছে? কারণ ওই ইলেকট্রনটাকে নিশ্চয়ই নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করছে। তাহলে এই অ্যাট্রাকশনটা যত বেশি হবে ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। এবারে সেই অ্যাট্রাকশনটা কখন বেশি হবে না, অ্যাটমিক সাইজ কম হলে বেশি হবে, ইলেকট্রনিক এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে বেশি হবে, স্কিনিং কনস্ট্যান্টটা কমলে বেশি হবে, পেনিট্রেশন পাওয়ারটা যত কমলে বেশি হবে, আর ইলেকট্রনিক কনফিগারেশন যত স্টেবল হবে, মানে বেসিক্যালি ইলেকট্রনটা অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পরে যে এ মাইনাসটা তৈরি হলো তারই ইলেকট্রনিক কনফিগারেশন যত স্টেবল হবে সেই প্রসেস থেকে তত সহজে চাইবে এবং ইলেকট্রন অ্যাফিনিটিটা তত বেশি হবে। তাহলে এই যে ফ্যাক্টরগুলো বললাম যার উপরে ইলেকট্রন গেইন এনথালপি নির্ভর করে, সেটা কি বুঝলে কি বুঝলে না বলো? বলো, কোনো কিছু অসুবিধা আছে তো? ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি সেটাই বলছি। এবার পিরিয়ডিক টেন্সটা দেখো অনেক এক্সেপশনস আছে। মানে জেনারেলি লোকে এরকম বলে যে অ্যালং দ্য পিরিয়ড এফেক্টিভ নিউক্লিয়ার ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। আচ্ছা, অ্যালং দ্য পিরিয়ড বুঝতে পারছো তো, মানে একটা রো বরাবর যখন বাঁ দিক থেকে ডান দিকে তুমি যাচ্ছ, তুমি
এর আগে দেখেছিলে যে এফেক্টিভ আমরা যখন সেই স্কিনিং টিনিং ইত্যাদি কথাবার্তা বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইউজুয়ালি বাড়ে। আর ইউজুয়ালি হ্যাঁ, এবারে আমি পরে দেখছি যে কি হচ্ছে। ইউজুয়ালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, সেই ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়বে। আর উপর থেকে নিচের দিকে যখন যাচ্ছ কোনো একটা গ্রুপ ওয়াইজ আরকি, গ্রুপ ওয়াইজ সাইজ আস্তে, আস্তে বড় হচ্ছে। তাহলে সাইজ বড় হলে বাইরে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা কমে যাবে। অ্যাট্রাকশনটা কমে গেলে ইলেকট্রন অ্যাফিনিটিটা ডিক্রিজ করবে। তাহলে জেনারেল পিরিয়ডিক ট্রেন্ডটা হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে, অ্যালং দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করছে। ঠিক আছে? বোঝা গেল কোয়ালিটেটিভলি কারণটা কেন অ্যালং দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে আর কেন অ্যালং দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করছে। অ্যালং দ্য পিরিয়ড কি হচ্ছে, আমি একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে আছি। এবারে একটা করে ইলেকট্রন যখন ঢুকছে প্রোটনের কেন্দ্রে একটা করে প্রোটন ঢুকছে। তার প্রোটন একটা বাড়লো, ইলেকট্রন একটা বাড়লো। এবারে ইলেকট্রন যখন যেহেতু সর্ববহিষ্ঠ কক্ষে ইউজুয়ালি ঢোকে, তাহলে সে তো পুরোপুরি স্ক্রিন করতে পারছে না। সেখানে আল্টিমেটলি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। আর যখন কোনো একটা গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে তুমি আসছো, n equal to মানে পিরিয়ড ইয়েতে কোনো একটা গ্রুপে ধরো পিরিয়ড ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ৫ যখন তুমি আসছো, সাইজটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার বাড়ছে। সাইজ যদি বাড়ে বাইরের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা কমে যাবে। অ্যাট্রাকশনটা কমে গেলে ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু তোমার ডিক্রিজ করবে। তার পিরিয়ডিক ট্রেন্ডটা যেটা বলা হলো এইটা জাস্ট একটা মানে যেটা বলা হচ্ছে এতটা সিম্পল কিন্তু ব্যাপারটা নয়। এতটা সিম্পল ব্যাপারটা নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখো, তোমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তুমি যদি ট্রেনটাকে দেখো, ধরো লেটস সে হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেলে আমি লিথিয়াম থেকে ধরো ভাবছি। মানে হাইড্রোজেন হিলিয়ামটা পরে আলোচনা করছি, তাহলে লিথিয়াম পিরিয়ড 2 টাকে ভাবছি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এখানে বোরনটা একটু লিখে দিই কোথাও, ১ মিনিট। এটা হচ্ছে বোরন। আর দেখো তুমি এইটা একটু খেয়াল করো যে মানে গ্রুপ 2 তে হ্যাঁ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এইটুকু শুধু দেখার চেষ্টা করো। ধরো লিথিয়াম থেকে বেরিলিয়ামে যখন আমি যাচ্ছি, তখন কি হচ্ছে না, তখন দেখো অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে যাচ্ছে। তাহলে আমি তো একই পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে লিথিয়ামের পরে তো বেরিলিয়াম। আমি কি বললাম যে লিথিয়াম থেকে বেরিলিয়াম একটা পিরিয়ড বরাবর যদি তুমি যাও, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করার কথা। লিথিয়াম থেকে বেরিলিয়ামে অ্যাকচুয়ালি ইনক্রিজ করার কথা, কিন্তু সেটা কমে গেল। এটা কেন কমে গেল বুঝতে হবে। আমি একটু পরে বলে দিচ্ছি কেন কেন কমে গেল। এবারে দেখো, বোরন থেকে কার্বনে বাড়লো, কার্বনের থেকে বোরন থেকে সরি বেরিলিয়াম থেকে বোরনে বাড়লো, বোরন থেকে কার্বনে বাড়লো। অর্থাৎ এই যে পিরিয়ড বরাবর বেরিলিয়াম থেকে বোরন বাড়ছে, বোরন থেকে কার্বন বাড়ছে। এবং বাড়ালেই কথা, কারণ অ্যালং দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে। কিন্তু হঠাৎ করে নাইট্রোজেনের ক্ষেত্রে হঠাৎ করে কমে গেল। কেন কমে গেল সেটা বুঝতে হবে। তারপরে নাইট্রোজেনের পরে অক্সিজেন আবার বাড়লো, অক্সিজেনের পরে ফ্লোরিন আবার বাড়লো। তাহলে অ্যাজ এ হোল তোমার বাড়ছে, কিন্তু লিথিয়াম থেকে যখন তুমি যাচ্ছ যে বেরিলিয়াম এবং নাইট্রোজেনের ক্ষেত্রে অনেকটা কমে যাচ্ছে। তাহলে এর কারণটা কি সেটা একটুখানি বুঝতে হবে। এবং এই যে নরমাল ট্রেন্ডটা পরের ক্ষেত্রে তাই। সোডিয়ামের পরে দেখো ম্যাগনেসিয়াম কমেছে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে তোমার এখানে ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে সিলিকনে গেল। সিলিকন থেকে ফসফরাসের ক্ষেত্রে আবার কমে গেছে, কারণ কার্বন থেকে নাইট্রোজেন কমে যায়। তখন এখানে সিলিকন থেকে ফসফরাস কমে গেছে। ফসফরাস থেকে তারপরে যখন আরো তুমি উপরে উঠছো, ফসফরাসের পরে হচ্ছে তোমার সালফার, তারপরে ক্লোরিন দেখো তোমার বাড়ছে। তার মানে এই যে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস তারা হচ্ছে এক্সেপশন দেখা যাচ্ছে। পরেরটা ঠিক একই রকমের ট্রেনগুলো থাকবে। এটা আচ্ছা, এবার এগুলো কারণগুলো বোঝার চেষ্টা করা যাক। দেখো তুমি প্রথমে এই যে মানে ওভারঅল যে এই যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে তাতে দেখো এই হিলিয়াম, তারপরে নিয়ন, তারপর আর্গন, ক্রিপ্টন, তারপর জেনন, দেখো যেগুলো সকল ইনার গ্যাস, ইনার গ্যাসগুলোর ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে ভীষণ ভীষণ লো হচ্ছে। আর যারা তোমার হ্যালোজেনস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানে আয়োডিন ছিল, এটা কিন্তু তুমি দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তারা দেখো পিকে আছে। অর্থাৎ এদের ইলেকট্রন অ্যাফিনিটিটা কোনো একটা পার্টিকুলার গ্রুপে যদি তুমি কনসিডার করো, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম।
আর করসপন্ডিং ইনার্ট গ্যাসটা যেটা সেটা হচ্ছে তোমার মিনিমাম। তাহলে এটা কেন হচ্ছে? দেখো এইটা সিম্পলি মানে হচ্ছে যে হিলিয়াম, নিয়ন, আর্গন তাদের ইলেকট্রন অ্যাফিনিটি কেন কম? কারণ তারা ইলেকট্রন নিতেই চায় না। আর তাদের তো অলরেডি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তাহলে সে কেনই বা একটা এক্সট্রা ইলেকট্রন নিতে যাবে? তা যে ইলেকট্রন নিতে চাইবে না, সেখানে ইলেকট্রন দিলে সার্টেনলি এনার্জি রিলিজ হবেই না। হ্যাঁ? বরং জোর করে ঢোকাতে গেলে হচ্ছে এনার্জি রিলিজ হওয়ার বদলে তোমাকে এনার্জি দিতে হবে আরকি। এবং সত্যিই দেখো যেটা হয়েছে যে এই যদি ইলেকট্রন অ্যাফিনিটি 0 বলো, এক্ষেত্রে কিন্তু দেখো ইলেকট্রন অ্যাফিনিটিটা মানে সকাল আমি বলব যে নেগেটিভ মানে বেসিক্যালি তোমার যদি এনার্জির রেসপেক্টে বলো, তাহলে এনার্জি রিলিজড হওয়া মানে হচ্ছে নেগেটিভ, আর এনার্জি আমাকে যদি দিতে হয় সেটা পজিটিভ। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ইউজুয়ালি নেগেটিভ হয়, ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা অ্যাকচুয়ালি তোমার পজিটিভ হবে। এটা তোমাকে দেখতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন এরা দেখো এই যে ছবিতে একদম নিচে আছে। মানে নিচে মানে আমি বলছি যে একদম বটমে আছে। তো তাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা মানে ইলেকট্রন গেইন এনথালপি সেটা হচ্ছে মিনিমাম। আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তারা হ্যালোজেন, তাদের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম। এটা কেন হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। দেখো ফর ইনার্ট গ্যাস there is a fulfill electronic configuration which is very stable. Hence they do not prefer to accept electron. Hence they do not prefer to accept electron. Hence they show very low electron affinity or even positive electron affinity. কারণ ইলেকট্রন অ্যাফিনিটি ইটসেলফ হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, আর পজিটিভ ইলেকট্রন অ্যাফিনিটি মানে সে বেসিক্যালি চাইছে না। তারপরে হিলিয়ামের দেখো 1s2 একটা ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। নিয়ন 1s2 2s2 2p6 দেখো ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। আর্গন 1s2 2s2 2p6 3s2 3p6 দেখো ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন যদি অলরেডি হয়ে থাকে, তার বয়ে গেছে একটা ইলেকট্রন নিয়ে সুস্থ শরীরকে ব্যস্ত করতে, তো সেই ইলেকট্রন নিতেই চাইবে না। ইলেকট্রন যে নিতেই চাইবে না, তাকে জোর করে ইলেকট্রন ঢোকাতে হবে, তারপর তার ইলেকট্রন গেইন এনথালপিটা পজিটিভ হয়ে যাবে। এটা ভেরি লো বলা হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা পজিটিভ হয়ে যাবে। আর হ্যালোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? হ্যালোজেনের ক্ষেত্রে দেখো যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 1s2 2s2 2p5, তাহলে ইনকমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন লেস স্টেবল। কিন্তু এ মাইনাস যখন হয়ে গেল, তখন কি হচ্ছে 1s2 2s2 2p6 হয়ে গেল। তাকে সর্ববহিষ্ঠ কক্ষে দুটো আর চারটে আটটা ইলেকট্রন থাকার কথা তাই হয়ে গেছে। অর্থাৎ যে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাচ্ছ, ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনটা বেসিক্যালি হচ্ছে ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ এম মাইনাস ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো, সেটা এক্সট্রিমলি স্টেবল। তাহলে এবারে যখন আমি ইলেকট্রন গেইন এনথালপি বলছি, কি বলছি? ফ্লোরিন সে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় ছিল, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এফ মাইনাস হচ্ছে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা। তাহলে এফ চার ইনকমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, এফ মাইনাসের ক্ষেত্রে কমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন। সেই জন্য এইটা থেকে এটা বেশি স্টেবল। তাহলে বেশি স্টেবল হয়ে যাচ্ছে বলে ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে ভেরি হাই হচ্ছে। তাহলে প্রথমে এই দুটো পয়েন্ট বোঝো, স্টেপ বাই স্টেপ বোঝা যাক যে কেন যখন আমি পিরিয়ডিক ট্রেন্ড দেখছি ইনার্ট গ্যাসগুলো ইলেকট্রন অ্যাফিনিটিটা লোয়েস্ট হচ্ছে, বাটামে থাকছে, আর হ্যালোজেনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে টপে থাকছে, সবচেয়ে বেশি হচ্ছে। এর যে কারণটা বা এক্সপ্লানেশনটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে? দেখো সাইন কনভেনশন হচ্ছে মানে থার্মোডায়নামিক্সের মতো করে সাইন কনভেনশনটা দেখছি যে এনার্জি রিলিজড হলে সেটাকে তুমি নেগেটিভ বলবে, আর এনার্জি দিতে হলে সেটাকে তুমি পজিটিভ বলবে। ধরো যখন আমি আয়নাইজেশন এনার্জি বলছিলাম, তখন কি হচ্ছে? আমাকে ইলেকট্রন দিতে হতো, দিয়ে ইলেকট্রনটাকে বের করে ইনফিনিটিতে পাঠিয়ে দিতে হতো, তখন বলবো ওটা পজিটিভ। মানে আয়নাইজেশন এনার্জি ইউজুয়ালি পজিটিভ। আর ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে কি হচ্ছে? এফ যখন এফ মাইনাস অ্যাকসেপ্ট করছে, এফ এর তুলনায় এফ মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন বেশি স্টেবল বলে, তাহলে এফ বেশ মানে মানে স্বতঃস্ফূর্তভাবে ইলেকট্রনটাকে নিয়ে এম মাইনাস তৈরি করছে। তার জন্য কি হবে? এনার্জি রিলিজড হয়ে যেতে হবে। মানে স্টেবিলিটি হচ্ছে না, স্টেবিলিটি পাওয়া মানে কি? মোর স্টেবল যখন হবে এনার্জি রিলিজ হয়ে যাবে, এনার্জি বেরিয়ে যাবে। তাহলে এনার্জি বেরিয়ে যাওয়া মানে সেটাকে ধরে নিতে হয় হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে এনার্জি বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ, আর এনার্জি দেওয়া মানে হচ্ছে পজিটিভ। সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি ইটসেলফ হচ্ছে সাইন কনভেনশন। যদি তুমি থার্মোডায়নামিক্সের সাইন কনভেনশন ব্যবহার করো, তো ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ সাইন দিয়ে লেখা হচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? তো দেখো যে ইলেকট্রন অ্যাফিনিটি ফর ইনার্ট গ্যাস উইল বি দ্য মিনিমাম, আর ইলেকট্রন অ্যাফিনিটি ফর হ্যালোজেন্স উইল বি দ্য ম্যাক্সিমাম।
আচ্ছা, এবারে এই ট্রেনটাকে দেখো। ধরো এই যে আমি একটা বললি বাকিটা বুঝতে পারবে। ধরো কার্বনের সঙ্গে তুমি নাইট্রোজেন একটু খেয়াল করে দেখো। কার্বন আর নাইট্রোজেন। কার্বন থেকে নাইট্রোজেন হঠাৎ করে সেটা কমে গেল কেন? খেয়াল করো। দেখো কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 তাহলে ইনকমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন আছে। এবার কার্বন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ? তাহলে কি হচ্ছে? না সি মাইনাস তৈরি হচ্ছে যার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 দেখো সেটা একটা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন দিল। মানে 2p3 মানে কি? পি অরবিটালে ৬ টা ইলেকট্রন ঢুকতে পারে। একটা করে ঢুকেছে। যেরকম আরকি একটা করে ঢুকেছে। হ্যাঁ? তাহলে কি হচ্ছে? কার্বনের তুলনায় সি মাইনাস হচ্ছে মোর স্টেবল। এবারে যদি কার্বনের তুলনায় কার্বন মাইনাস মোর স্টেবল হয়, তাহলে অবভিয়াসলি হচ্ছে যে কার্বন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সি মাইনাস হতে চাইবে, অর্থাৎ তার ইলেকট্রন এফিনিটি বেশ হায়ার ভ্যালু পাবে। আর নাইট্রোজেন অন দ্য আদার হ্যান্ড সে এমনি হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে যেটা কম্পারেটিভলি মোর স্টেবল। এবার নাইট্রোজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যখন 1s2 2s2 করলো, অক্সিজেন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন পেল, তাহলে ইনকমপ্লিটলি ফিট মানে লেস স্টেবল। তাহলে নাইট্রোজেন তোমার যখন n থেকে n মাইনাস হচ্ছে তখন স্টেবল থেকে আনস্টেবল হচ্ছে। তার মানে কি? n একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে n মাইনাস হতে চায় না। তাহলে যদি হতে না চায় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি করে বেশি হবে? বরং উল্টোটা হতে পারে যে তোমাকে মানে এক্ষেত্রে তোমার ওই এনার্জি রিলিজ হওয়ার বদলে তোমাকে এনার্জি বরং দিতে হতে পারে। কারণ স্টেবল থেকে তুমি আনস্টেবল সিচুয়েশন এ যাচ্ছ। সেইখানে কার্বন হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান নাইট্রোজেন। কার্বন হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান নাইট্রোজেন। তার কারণটা তুমি বুঝতে পারলে? এই যে দেখো ছবিতেও দেখতে পাচ্ছ কার্বন থেকে নাইট্রোজেন হঠাৎ করে কমে গেল। কমে গেল মানে কার্বন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে নাইট্রোজেনের মতো ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। এটা মানে সে স্টেবিলিটি পাচ্ছে। আর নাইট্রোজেন অলরেডি হাফ হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে। সে যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে সে কিন্তু স্টেবলের বদলে আনস্টেবল হয়ে পড়বে। সেখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় না। কার্বন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায়। মানে কার্বন থেকে নাইট্রোজেনে যখন তুমি নামছো ইলেকট্রন অ্যাফিনিটিটা তোমার অ্যাকচুয়ালি মানে কমে যাচ্ছে। ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? যে কেন কার্বনের অ্যা আ হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান নাইট্রোজেন। ঠিক আছে? নেগেটিভ মানে নে নে নেগেটিভ ইন দ্যা সেন্স মানে হচ্ছে তুমি মানে নেগেটিভ কোন সেন্স হ্যাঁ, মানে নেগেটিভ মানে এটাকে আসলে মানে আমি বলছি থার্মোডায়নামিক্স এর সাইন কনভেনশন হলে ওটাকে পজিটিভ বলব আরকি। হুম, হুম। কোনগুলো? কোনগুলো? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে ট্রানজিশন এলিমেন্ট গুলো যখন তুমি কনসিডার করবে, তাতে একদমই ঠিক বলেছো। যেখানে 3D10 বা 4D10 এগুলো যখন হবে, সাডেনলি হচ্ছে তার এটা বেশি হবে। ইলেকট্রন অ্যাফিনিটিটা তোমার মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে মানে ইলেকট্রন অ্যাফিনিটি মানে ম্যাগনিটিউডটা আরকি তোমার অনেক কম হবে আরকি। সেটা ইভেন নেগেটিভ হয়ে যাবে। হুম, এটা ঠিকই ধরেছো। ঠিক আছে? তাহলে ঠিক আছে কার্বন হ্যাড হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান নাইট্রোজেন। এটা কেন বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা দেখো। দেখো তুমি যখন লিথিয়াম কনসিডার করছো লিথিয়ামের ৩ টে ইলেকট্রন 1s2 2s1 এটা তোমার হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু লেস স্টেবল। যখন Li মাইনাস করছো 1s2 2s2 হলো সেটা মোর স্টেবল হয়ে গেল। কারণ s অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দুটো পেয়ার হয়ে গেছে। বেরিলিয়ামের ৪ টে ইলেকট্রন 1s2 2s2 সেটা মোর স্টেবল। যখন বেরিলিয়াম মাইনাস হয়ে গেল তখন 1s2 2s2 2p1 হয়ে গেল। ইনকমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল, তো লেস স্টেবল হয়ে গেল। তার মানে দেখো লিথিয়াম সে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে L মাইনাস হতে চায়। কিন্তু বেরিলিয়াম সে কিন্তু ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে বি মাইনাস হতে চায় না। কারণ তাতে তোমার মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে লেস স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে চলে যেতে হচ্ছে। সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি ফর বেরিলিয়াম উইল বি লেস দ্যান লিথিয়াম। যেটা দেখো এইখানে তোমার পরিষ্কার হয়ে আছে। ছবিতে পিরিয়ডিক ট্রেন যেটা দেখো পিরিয়ডিক ট্রেন্ডে লিথিয়াম থেকে বেরিলিয়ামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার কমে গেছে। তাহলে এটা আমি কোশ্চেন হিসেবে লিখছি।
দ্য ইলেকট্রন অ্যাফিনিটি ফর বেরিলিয়াম উইল বি লেস দ্যান লিথিয়াম। এটা তোমায় এক্সপ্লেন করতে বলা হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো এই জায়গাটা ভালো করে বুঝবে, কিন্তু ভালো করে বুঝে নেবে, তারপরে তো বাড়ি থেকে পড়ে তৈরি করতে হবে, মুখস্থ করতে হবে, সেটা পরের কথা। বুঝে নেওয়া ভালো করে। দেখো, এই যে কথাগুলো বলেছি সেটা ডেটা থেকে রিফ্লেক্টেড হচ্ছে। আমি বেসিক্যালি পিরিয়ড 2টাকে কনসিডার করছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ইলেকট্রন অ্যাফিনিটি যখন কিলোজুল পার মোল ইউনিটে তুমি লিখছো, দেখো লিথিয়ামের ক্ষেত্রে 59.6 কিলোজুল পার মোল, বেরিলিয়ামের ক্ষেত্রে -50। তাহলে এই পজিটিভ মানে এখানে ইলেকট্রন অ্যাফিনিটি যেটা আমি বলছি, এখানে বেসিক্যালি বলা ভালো এর ম্যাগনিটিউডটা বললেও ঠিক হবে। মানে এখানে আসলে এই পজিটিভ নেগেটিভ কনভেনশনটা না, মানে মানে কি বলবো, মানে এনার্জি রিলিজ হলে একেবারে নেগেটিভ ধরার কথা। আমি না মানে কনভেনশনালি আমি আমার ইউনিক কনভেনশনটাকে ব্যবহার করি। তুমি এক কাজ করো, এইটাকে মাইনাস লেখো, এটাকে প্লাস লেখো, এটাকে মাইনাস লেখো, মাইনাস লেখো, এটাকে প্লাস লেখো, এটাকে মাইনাস লেখো, এটাকে মাইনাস, এটাকে মাইনাস লেখো, এটাকে প্লাস, এটা মাইনাস, 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 এটা হচ্ছে তোমার প্লাস, প্লাস। মানে ব্যাপারটা কিরকম, যে আমি এই থার্মোডাইনামিক সাইন কনভেনশনটা ব্যবহার করছি, এখানে একটু বলে নিই। কোনটা? নিয়নটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে সাইন কনভেনশনটা হচ্ছে তোমার এনার্জি রিলিজ যদি হয়, রিলিজ হচ্ছে তোমার নেগেটিভ, এনার্জি অ্যাবজর্ব হচ্ছে তোমার পজিটিভ। এনার্জি রিলিজ হচ্ছে নেগেটিভ, আর এনার্জি অ্যাবজর্ব যেটা সেটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে এই সাইন কনভেনশনটা আমি বেসিক্যালি ব্যবহার করছি। সেই রেসপেক্টে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু যেটা স্টেবল সেটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তাহলে দেখো লিথিয়ামের ক্ষেত্রে নেগেটিভ, তার মানে এটা সে পছন্দ করছে, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। বোরনের ক্ষেত্রে নেগেটিভ, কার্বনের ক্ষেত্রে নেগেটিভ, নাইট্রোজেনের ক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। অক্সিজেনের নেগেটিভ, ফ্লোরিন নেগেটিভ, নিয়নের ক্ষেত্রে জিনিসটা সে চাইছে না বলে সেটা হচ্ছে পজিটিভ হয়ে গেল। সিমিলারলি তুমি যদি পরের যে পিরিয়ডটা ভাবো, থার্ড পিরিয়ড যেটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখানে দেখো সোডিয়ামের -52.9, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে +39। কারণ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যেটা তুমি দেখো একই লজিক, যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে না, 1s2 2s2 2p6 3s2 ইলেকট্রনিক কনভার্ট। 3s2 মানে এস এর দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে ফুলফিল হয়ে আছে। সোডিয়ামের ক্ষেত্রে এস এর দুটো ইলেকট্রন যদিও থাকতে পারে, এখানে একটা আছে, এখানে একটা ইনকমপ্লিটলি ফিল আছে। সেই জন্য সোডিয়াম সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে এনে মাইনাস করতে পারে, কিন্তু ম্যাগনেসিয়াম সে অলরেডি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সে একটা ইলেকট্রন নিতে চাইবে না। সেই জন্য যেমন লিথিয়াম থেকে বেরিলিয়ামের যে সিচুয়েশনটা, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের সেই একই রকমের সিচুয়েশন। তারপরে অ্যালুমিনিয়াম এলো, সিলিকন এলো, ফসফরাস হলো, সালফার হলো, ক্লোরিন হলো, আর্গন হলো। দেখো এখানে যেমন কার্বন থেকে নাইট্রোজেনে কি হচ্ছে না, কার্বনের ক্ষেত্রে যা ছিল -121.9 থেকে +7 হয়ে গেল। আর এর কাউন্টার পার্টে সিলিকনে দেখো -133.6 ছিল, ফসফরাসের -72.0 হলো। তার মানে ইউজুয়ালি যেটা হচ্ছিল যে পরপর করে বাড়ছিল ইলেকট্রন অ্যাফিনিটিটা, হ্যাঁ? যখন পিরিয়ড ৩ নম্বর পিরিয়ড বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছ, কিন্তু এখানে দেখো বাড়ার বদলে কিন্তু কমলো। সিলিকন থেকে ফসফরাসে কিন্তু কমলো। তারপরে সালফার বা ক্লোরিন বা আর্গনে যেমন বাড়ে, সে মতো করে ক্লোরিন সরি মানে সালফার বা ক্লোরিনে যেমন বাড়ে সেরকম বাড়ছে। আর আর্গন সে তো ইনার্ট গ্যাস, সে ইলেকট্রন তো অ্যাকসেপ্ট করতে চাইছে না। কেননা তাকে যদি ইলেকট্রন ঢোকাতে হয় তাহলে জোর করে ঢোকাতে হবে। মানে এয়ার থেকে এয়ার মাইনাস করতে গেলে তোমার জোর করে ঢোকাতে হবে। সেখানে তোমাকে +97 কিলোজুল পার মোল এনার্জি কিন্তু তোমাকে জোর করে দিতে হবে। তাহলে দেখো, তাহলে এই যে পিরিয়ডিক ট্রেন্ডটা, সেই পিরিয়ডিক ট্রেন্ডটা এবং যে যে জায়গাটা অ্যাকচুয়ালি এক্সেপশন, সেই এক্সেপশনের জায়গাটা কিন্তু প্রপারলি তোকে মাথায় রাখতে হবে। এইখানে এইখান থেকে এইখানে একটা এক্সেপশন, আর হচ্ছে কার্বন থেকে নাইট্রোজেনে
সেখানে একটা এক্সেপশন তুমি পাচ্ছ। এখানে ঠিক একই রকম ভাবে এই জায়গায় এক্সেপশন, এক্সেপশন, আর এখানে তোমার এক্সেপশন। এই যে উপর থেকে নিচের দিকে ইউজুয়ালি যেটা বাড়ার কথা তাকে 133 থেকে 72 হঠাৎ করে তোমার কমে গেছে। তাহলে অন্ততপক্ষে এই যে পিরিয়ড 2 তে এবং পিরিয়ড 3 তে যে পিরিয়ডিক ট্রেন্ডটা বলা হয়েছে একদম উইথ প্রপার ডেটা, এটা তোমার কাছে পরিষ্কার? কোনো অসুবিধা আছে? হুম, কোনো অসুবিধা আছে বলো? কি বলো? আচ্ছা, কার্বন আর অক্সিজেন যখন তুলনা করছো, মানে বেসিক্যালি কার্বন থেকে তুমি যখন অক্সিজেনের দিকে যাচ্ছ, অ্যাট দ্য সেম টাইম তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়ছে। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলে ইলেকট্রন অ্যাফিনিটিটা অ্যাকচুয়ালি তোমার বেড়ে গেছে। হুম, আর কার্বন থেকে যখন তুমি অক্সিজেন যাচ্ছ তার পিরিয়ড বরাবর তো বাঁ দিক থেকে ডান দিকে গেলে, তাহলে কার্বনের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি না অক্সিজেনের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি? এখানে অক্সিজেনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। এমনি এফেক্ট মানে তোমার বুঝতে পারছি যে কার্বনের ক্ষেত্রে বাইরে কক্ষে দুটো ইলেকট্রন ছিল, একটা নিলে সে হাফ ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, এটা কেমন সত্যি। আবার উল্টো দিকে যখন তোমার অক্সিজেনটা তোমার বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকে, ও মাইনাস করছে যখন, তখন সাডেনলি হচ্ছে 4টে বদলে 5টা ইলেকট্রন হচ্ছে। তাতে তো বেসিক্যালি খুব মানে এমন নয় তো ইনকমপ্লিটলি ফিল্ড থেকে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে গেলে, হ্যাঁ সেটা হচ্ছে না। কিন্তু এটা তো আবার সত্যি যে যখন কোনো একটা পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় বলে ইলেকট্রন অ্যাফিনিটি এমনিতে তোমার বাড়ার কথা। হ্যাঁ, তাই হয়েছে। কার্বনের দেখা যেখানে -121.9, সেখানে অক্সিজেন আছে -141 হয়েছে। এবং সেটা এখানে যে ছবিটা দেওয়া হয়েছে তাকে ছবিতেও সেটা পরিষ্কার। দেখো তুমি যখন এই আহ, এদিকে কার্বন এবং অক্সিজেন কম্পেয়ার করছো, কার্বনের থেকে অক্সিজেন থেকে একটু বেশি, কার্বন থেকে অক্সিজেন থেকে একটু বেশি আছে। ঠিক আছে, জিনিসটা পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এনে প্লাসটা সে বেশি পছন্দ করবে। কারণ মানে দেখো, কারণ খুব ব্যাপার হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে নিয়নের মতো স্টেবল ইনানকাস ইলেকট্রনিক কনফিগারেশন পেল। আর সোডিয়াম একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে কি হচ্ছে না, ওই বাইরে 3s অরবিটালে একটা ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন এলো। ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রনের বাইরের কক্ষেই তো ইলেকট্রনটা এলো, সেটা আর স্টেবল ইনারকাস ইলেকট্রনিক কনফিগারেশন নয়। ঠিক আছে, থিয়েসে একটা ইলেকট্রন থাকলে যতটা স্টেবিলিটি পায়, দুটো ইলেকট্রন থাকলে বেটার স্টেবিলিটি পায়, কিন্তু সেটা কোনো রকম ভাবেই নিয়নের ধারে কাছে পৌঁছাবে না, তাই না? সেখানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চাইবে, সেখানে সোডিয়ামের সবসময় সোডিয়াম দেখবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এনএ প্লাস হিসেবে আছে। আর এনএ মাইনাস রেয়ারেস্ট সিচুয়েশনে হয় এটা। এমনিতে সোডিয়ামের সাইজ ছোট, যদি একটা ইলেকট্রন তুমি জোর করে ঢোকাও, এক তো কোনো ইনারগাস ইলেকট্রনিক কনফিগারেশন পেল না বলে যে খুব বেশি স্টেবিলিটি পাচ্ছে সেরকম নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু ইলেকট্রনিক রিপালশনে চলে আসে। ইলেকট্রনিক রিপালশন থেকে আসার জন্য কিন্তু তুমি দেখবে আলটিমেটলি তোমার সোডিয়াম ওই, ঠিক আছে, ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করলে এনার্জিটা ফেভারেবল হবে, কিন্তু সেই এনার্জি যতটা ফেভারেবল হবে সেটা বেশি কম একটা পরিমাণ, -52.9 কিলো। ঠিক আছে? আর এই যে পরের কোশ্চেনটা, এটা পরীক্ষায় খুব দেয়, যে মানে ছোটবেলা থেকেই পড়ে আসছে, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, বাট ক্লোরিন হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান ফ্লোরিন। মানে তুমি পরে ইলেকট্রোনেগেটিভিটি যখন আমি নেক্সট দিন পড়াবো, পরের দিনই পড়াবো, তখন একটা জিনিস তুমি দেখবে যে ইলেকট্রোনেগেটিভিটি এই যে জিনিসটা মানে যেভাবে যায়, মানে যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ তার ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হয়, এটা ইউজুয়াল ট্রেন্ড হয়। মানে ইলেকট্রোনেগেটিভিটি যার মানে যে অর্ডারে যাবে, ইলেকট্রন অ্যাফিনিটি মূলত হচ্ছে সেই অর্ডারে যায়, কিন্তু এক্সেপশন আছে। যেমন ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, বাট ক্লোরিন হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান ফ্লোরিন। এটাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, হচ্ছেটা কি দেখো, যে ফ্লোরিন যদি, এটা আমি পরে ভালো করে লিখেছি, যাতে হিন্ট দিয়ে দিচ্ছি, ফ্লোরিন যদি
একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে M মাইনাস তৈরি করে, সাটেল সে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে নিয়নের মতো। বা ক্লোরিনও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যদি Cl মাইনাস করে সে আর্গনের মতো ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। আর এবারে ব্যাপার যেটা হচ্ছে যে তোমার ফ্লোরিনের সাইজটা বেশ ছোট, সাইজটা ছোট হয়ে যাওয়ার জন্যে যখন ফ্লোরিন আর একটা ইলেকট্রন নিয়ে নিল তখন কি হচ্ছে, বেশ স্ট্রং ইন্টার ইলেকট্রন রিপালশন হচ্ছে। মানে ফ্লোরিন ঠিক আছে একটা ইলেকট্রন নিয়ে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে বলে সে সেটা ফেভার করছে, ইলেকট্রনটা নিচ্ছ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রনটা ঢুকে যাওয়ার পরে সে যতটা স্টেবল হওয়ার কথা ছিল ততটা স্টেবল হচ্ছে না, কারণ ফ্লোরিনের সাইজ ছোট হয়ে যাওয়া যাচ্ছে আর কেন্দ্রে প্রোটনের তুলনায় বাইরে ইলেকট্রনের সংখ্যা একটা বেড়ে যাচ্ছে বলে একটা ইন্টার ইলেকট্রনের রিপালশনটা কিন্তু তোমার বেসিক্যালি অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আর ক্লোরিনের ক্ষেত্রে এই প্রবলেমটা নেই কেন? কারণ ক্লোরিন না খুব বড় সাইজ, অনেকটা বড়। ক্লোরিনের লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল আছে। হ্যাঁ, মানে নিম্ন শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে। লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল যদি থাকে তাহলে ক্লোরিন যখন একটা ইলেকট্রন নিচ্ছে সেই ইলেকট্রনটা সে কি হচ্ছে একটা ডিলোকালাইজ মানে একটা ইভেন বড় ডি অরবিটালের মধ্যেও তাহলে ইলেকট্রন কাউন্টে ছড়িয়ে পড়ছে। সেই জন্য ক্লোরিন খুব ইজিলি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, সেখানে ইলেকট্রনিক রিপালশন কিছুই বাড়ে না, কারণ ইলেকট্রনটা তো ডি অরবিটালে চলে যেতে পারে। একটা ডিফিউজ বড় অরবিটালের ক্ষেত্রে এখানে ইলেকট্রনিক রিপালশন অত বেশি কিছু নয়। হ্যাঁ, সেই জন্য ক্লোরিন খুব সহজেই একটা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারছে দেন ফ্লোরিন। এখানে Cl মাইনাসের ইলেকট্রন অ্যাফিনিটিটা M মাইনাসের থেকে বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ, মানে দেখো এটা হচ্ছে তোমার জিনিসটা কি, জিনিসটা হচ্ছে মানে দুটো কাউন্টার এফেক্ট কাজ করছে। একটা হচ্ছে সত্যিই তো ফ্লোরিন সে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই জন্য সে আশপাশের ইলেকট্রনটাকে নিজে টেনে নিতে চায়, এইটা আছেই। এবারে যখন আমি ফ্লোরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিনের দিকে যাব, ইলেকট্রন নেগেটিভিটিটা সেটা আস্তে 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 কমতে থাকবে। তাই ইলেকট্রন নেগেটিভিটি যদি কমতে থাকে তাহলে সেই ইলেকট্রন আস্তে আস্তে কম পছন্দ করবে, ঠিক আছে? এবং সেই ট্রেনটা ফ্লোরিনের পরে ক্লোরিন, ক্লোরিনের থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন, তাদের ইলেকট্রন নেগেটিভিটি পরপর করে কমছে বলে এক্সপেক্টেড ছিল যে ইলেকট্রন অ্যাফিনিটিটাও পরপর পরপর করে তোমার কমবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আর ফ্লোরিনের ক্ষেত্রে এক্সেপশনটা শুধু হচ্ছে কেন, দেখো এমনি ক্লোরিনেরও সাইজ বড়, ব্রোমিনেরও সাইজ বড়, মানে ক্লোরিনেরও সাইজ বড়, ব্রোমিনেরও সাইজ বড়। সেই জন্য এই যে এক্সট্রা ইলেকট্রনিক রিপালশন, যেটা ফ্লোরিনের ক্ষেত্রে সাইজ ছোট বলে মানে আমার সিস্টেমটাকে কিছুটা ডিস্টেবিলাইজ করে দিচ্ছিল, ক্লোরিন ব্রোমিন আয়োডিন কারো ক্ষেত্রে এর সাইজটা অ্যাকচুয়ালি এতটাই বড়, তারা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে অ্যাকচুয়ালি যে খুব কোনো স্ট্রং ইন্টার ইলেকট্রন রিপালশন আছে সেটা হবে না, ক্লোরিনেরও হবে না, ব্রোমিনেরও হবে না, আয়োডিনও হবে না। তখন তাহলে ডিটারমাইনিং ফ্যাক্টরটা কি হচ্ছে, ডিটারমাইনিং ফ্যাক্টরটা পুরোটাই ইলেকট্রোনেগেটিভিটি। তখন ক্লোরিনের থেকে ব্রোমিন যেহেতু লেস ইলেকট্রোনেগেটিভ, ব্রোমিনের থেকে আয়োডিন যেহেতু আরো লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে যত তোমার লেস ইলেকট্রোনেগেটিভ হবে ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে তত তোমার আস্তে 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 কমতে থাকবে। ঠিক আছে? দেখো এই যে এইখানে আমি উত্তরটা আরেকটু ভালো করে লিখে দিয়েছি, এইটা যে why electron affinity of fluorine is less than that of chlorine. The electron affinity of fluorine is less than that of chlorine due to the following reasons. Due to small size of fluorine, the added electron, ভালো করে পড়ো, due to small size of fluorine, the added electron creates an unfavorable effect, that is electron repulsion. But for chlorine, this repulsion is less than fluorine as it has bigger size. আরেকটা কি, ক্লোরিন হ্যাজ ভেকেন্ট লো এনার্জি ডি অরবিটাল and electron repulsion decreases and electron delocalization increases, but fluorine has no such low energy d orbital. হ্যাঁ, তোমার ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু লো এনার্জি ডি অরবিটালটা তোমার থাকছে না, কিন্তু ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার পরে ফ্লোরিনের ক্ষেত্রে যেমন ইলেকট্রন ক্লাউডটা ডিফিউজ করে দেওয়ার সুযোগ থাকছে, সেটা ফ্লোরিনের ক্ষেত্রে থাকছে না, সেটা অ্যাকচুয়ালি সিস্টেমটাকে আনস্টেবল করে দিচ্ছে। বোঝা গেল? ঠিক আছে? আচ্ছা, যেমন ফ্লোরিন থেকে ক্লোরিনের যে ট্রেনটা, ওটা গ্রুপ 17 গ্রুপ সিস্টেম অক্সিজেন থেকে সালফারের কিন্তু একই ট্রেনটা। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি যদি ইলেকট্রন অ্যাফিনিটি -141 কিলোজুল পার মোল, আর তোমার সালফারের ক্ষেত্রে -204 কিলোজুল পার মোল। তার মানে কি সালফার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সালফার মাইনাস বা
সে অনেক বেশি পছন্দ করছে দেন অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ও মাইনাস হওয়ার তুলনায়। কেন? আবার ওই একই গল্প। ফ্লোরিন আর অক্সিজেন এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা ইলেকট্রন ঢোকার পরে হচ্ছে সাইজ ছোট বলে ইলেকট্রন রিপালশন হচ্ছে। যখন সে সালফারে চলে যাচ্ছে বা ওদিকে হচ্ছে ক্লোরিনে চলে যাচ্ছে, তখন লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল আছে। লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল থেকে যাওয়ার জন্য ইলেকট্রনটা তার মতো করে ঘুরে মানে অনেকটা জায়গার মধ্যে ছড়িয়ে বা ডিলোকালাইজ থাকতে পারছে বলে ইলেকট্রন রিপালশন হচ্ছে প্রমিনেন্ট হচ্ছে। তাই যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার ইজ হায়ার দ্যান অক্সিজেন, এটা মাথায় রাখবে। নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ফসফরাস, বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফসফরাস ইজ হায়ার দ্যান নাইট্রোজেন এক্সট্রিম। তাহলে ওই একই লজিক আর কি, যে নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, ফ্লোরিন বলো, তাদের ইলেকট্রনিক রিপালশনটা খুব স্ট্রং হচ্ছে। হয় তুমি যখন পরের পিরিয়ডে চলে আসছে ক্লোরিন বা সালফার বা ফসফরাস যখন যাচ্ছে লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল থেকে যাওয়ার জন্য এক্সট্রা যে ইলেকট্রনটা ঢুকে গেল, তার জন্য যে ইলেকট্রনিক রিপালশনটা সেটা অতটা বেশি ডমিনেট করতে পারবে না, তখন ইলেকট্রন নেগেটিভিটি ফ্যাক্টরটাই ডমিনেট করবে বেশি। তখন সরি আমি আবার বলছি, এটা গুলিয়ে ফেললাম, যে অক্সিজেন, নাইট্রোজেন আর তোমার যখন ফ্লোরিন তুমি কনসিডার করছো, সাইজ ছোট বলে ইলেকট্রনিক রিপালশনটা ডমিনেট করছে। আর যখন তুমি তার পরের গ্রুপে তুমি ফসফরাস বা সালফার বা ক্লোরিনে চলে গেলে লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল থেকে যাচ্ছে বলে তোমার ওই ইলেকট্রনিক রিপালশনটা অতটা এখানে ডমিনেট করছে না। তখন তোমার ওই এতে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা সেই জন্যে, কারণ ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি, অক্সিজেন থেকে সালফারের বেশি এবং নাইট্রোজেন থেকে ফসফরাসের বেশি। মানে মূলত ফ্লোরিন আর ক্লোরিন এই এক্সাম্পলটি পরীক্ষায় পড়ে, কিন্তু অক্সিজেন সালফার দিলেও একই এক্সপ্লেনেশন, নাইট্রোজেন ফসফরাস দিলে হচ্ছে একই তোমার এক্সপ্লেনেশন। ঠিক আছে? হ্যাঁ, 2 আর 3 এর ক্ষেত্রে এটা দেখা যাবে। হ্যাঁ, পরের ট্রেন্ডগুলো পরে বলবো। হ্যাঁ, আমার ট্রানজিশন এলিমেন্ট যখন বলবো তখন বলবো। আচ্ছা, তাহলে এই ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন নেগেটিভিটি সেই তফাৎটা এখানে একটুখানি বলে নিচ্ছি, যদি ইলেকট্রন নেগেটিভিটি এখনো পড়ানো হয়নি। এটা পরীক্ষায় খুব দেয় যে ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন নেগেটিভিটি তাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি কি আছে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when a neutral atom or a molecule gains an electron from outside. বেসিক্যালি এখানে কি হচ্ছে, ইলেকট্রনটা কিন্তু একদম পুরোপুরি সে নিয়ে নেবে। আর ইলেকট্রন নেগেটিভিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ শেয়ার পেয়ার অফ ইলেকট্রন। তো আমি একটা এক্সাম্পল বলি, ধরো এইচ সিএল, যখন তুমি এইচ বা সিএল বন্ড কনসিডার করছো, এই বন্ডগুলো তো কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড যদি থাকে তাহলে তারা কি ঠিক করে না, কোভ্যালেন্ট বন্ড যখন থাকে তখন তারা এ একটা ইলেকট্রন দেয়, ও একটা ইলেকট্রন দেয়, ইলেকট্রনটা দুজনে মানে কমনলি ব্যবহার করবে সেটা ঠিক করে নেয়। মানে ক্লোরিন একটা ইলেকট্রন দিল, আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন দিল, এবার তারা অক্টেট ফিল আপ করার জন্য ওই যে দুটো ইলেকট্রনকে সবাই তার মতো করে সমানভাবে ব্যবহার করবে। কিন্তু যখনই বন্ডটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের বন্ড হলো, তখন না হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষমতা একই রকম নয়, ক্লোরিনের ক্ষমতা বেশি। সে কি করছে, সে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে কিছুটা টেনে নিচ্ছে। এই যে টেনে নেওয়ার এবিলিটিটা, সেটা ইলেকট্রন নেগেটিভিটি। তার ক্ষেত্রে কিন্তু এমন কখনো হচ্ছে না এইচ প্লাস সিএল মাইনাস হয়ে যাচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনটাকে সে নিজের দিকে কিছুটা বেশি শেয়ার নিচ্ছে বটে, কিন্তু পুরোপুরি নিয়ে ফেলতে পারছে না। ফলে ইলেকট্রন গেইন এনথালপি যখন বলছি তখন কিন্তু ইলেকট্রনটা পুরোপুরি নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে ইলেকট্রন গেইন এনথালপিটা ইউজুয়ালি আমরা কিলোজুল পার মোলে লিখি। আর ইলেকট্রন নেগেটিভিটিটা একটা তোমার নাম্বার দিয়ে, ইউনিটলেস নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়। পাউলিং স্কেলে ইলেকট্রন নেগেটিভিটি ধরো সালফারের এর ক্ষেত্রে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 4 হয়, অক্সিজেনের ক্ষেত্রে 3.5 হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে 3 হয় অ্যান্ড সো অন। 3 নম্বর হচ্ছে ইট মেজার্স দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, আর ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে ইট মেজার্স দ্য এবিলিটি টু গেইন অ্যান ইলেকট্রন। আর 4 নম্বর হচ্ছে ইট ক্যান আইদার বি নেগেটিভ অর পজিটিভ ডিপেন্ডিং অন দ্য অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট উইল গেইন অ্যান ইলেকট্রন। আর এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সবসময় বাই ডেফিনেশন পজিটিভ ধরা হয়। তাহলে 0 থেকে মোটামুটি 4 পর্যন্ত যেকোনো একটা পজিটিভ নাম্বার দিয়ে ইলেকট্রোনেগেটিভিটিকে এক্সপ্রেস করতে পারা যায়। কিন্তু এর ক্ষেত্রে তোমার ইলেকট্রন গেইন এনথালপির ক্ষেত্রে কিন্তু ওই যে যেমন বললাম যে নাইট্রোজেন সে অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় না, তাকে জোর করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে n মাইনাস যদি করো, তোমাকে এনার্জি রিলিজ হওয়ার বদলে এনার্জি তোমাকে দিতে হচ্ছে, তাহলে এনার্জিটা পজিটিভ হতে পারছে। আবার উল্টো দিকে যখন ধরো ফ্লোরিন সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, করে m মাইনাস হচ্ছে, তখন এনার্জি রিলিজ হচ্ছে, তখন তুমি বলছো যে এর ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপিটা হচ্ছে নেগেটিভ।
ঠিক আছে? হয়েছে এই পর্যন্ত? কোনো অসুবিধা আছে? দেখো, মানে এক নিঃশ্বাসে অনেকটা বললাম। এবারে কি কি অসুবিধা একটুখানি বলে নাও, তারপরে আমাদের 10 ইয়ার্সে পড়া আমরা 8-10টা কোশ্চেন্স এরপর আলোচনা করব। ঠিক আছে? বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি এই বলে দিচ্ছি, একটু পরে ডেটাটা লিখে দিচ্ছি। এখানে ডেটাটা ১ মিনিট দাঁড়াও। ডেটাটা কোথায় একটা লিখে দিলাম। ১ সেকেন্ড। ডেটাটা ডেটাটা আমি তোমাকে লিখে দিয়ে দিচ্ছি একটু পরে। মানে এখানে আসলে ওই এক্সাক্ট ভ্যালুটা নেই আরকি। মানে এখানে তুমি দেখতে পাচ্ছ ফ্লোরিনের থেকে ক্লোরিন বেড়েছে, ক্লোরিনের থেকে ব্রোমিন কিন্তু কমে গেছে। এবারে ফ্লোরিন এবং ব্রোমিন কম্পেয়ার করলে আমি একটু পরেই তোমাকে বলে দিচ্ছি। ১ সেকেন্ড। দাঁড়াও, আমি আসলে ১ মিনিট, ডেটাটা এখানে লেখা নেই, কোথাও একটা লিখে রেখেছিলাম মনে হচ্ছে। একটা কোশ্চেন করতে গিয়ে এখানে লেখা ছিল। দাঁড়াও, এখানে একটা ছিল কোথাও। ১ মিনিট, দেখলাম তো। এখানে অক্সিজেন, অক্সিজেন, ফ্লোরিন আর ক্লোরিন এদেরটা কম্পেয়ার করা আছে। ব্রোমিনটা এখানে লেখা নেই না? ১ মিনিট। হ্যাঁ, একটা কোথাও একটা ইনফরমেশনটা রাখতে হবে। লিখে দিচ্ছি তোমার। এ ধরো হ্যালোজেন আর তার ইলেকট্রন অ্যাফিনিটিটা ইন কিলোজুল পার মোলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটেই মূলত লাগে। এবারে তোমার অ্যাস্টাটিনটা তুমি বলতে পারতো, কিন্তু অ্যাস্টাটিনটা অত মানে অত কাজে লাগে না বলে অত আমি বলছি না। আচ্ছা, ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার -328 কিলোজুল পার মোল। ক্লোরিনটা হচ্ছে -349 কিলোজুল পার মোল। ব্রোমিনটা হচ্ছে -325 কিলোজুল পার মোল। আর আয়োডিনের ক্ষেত্রে সেটা হচ্ছে -295 কিলোজুল পার মোল। ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা হচ্ছে যে, মানে তুমি যদি অর্ডারটা দেখো, তাহলে ক্লোরিনটা সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। মানে ফ্লোরিন এবং ব্রোমিন কিন্তু খুব কাছাকাছি চলে এসছে, একটা 328, একটা 325। মানে দুটো অপোজিট এফেক্ট আছে এখানে। হ্যাঁ, যখন ফ্লোরিনের সঙ্গে ব্রোমিন তুমি কম্পেয়ার করছো, একটা ইলেকট্রন রিপালশন এখানে নেয়। মানে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার ইলেকট্রন রিপালশন আছে, ব্রোমিনের ক্ষেত্রে নেই। আর একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে, যে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ব্রোমিন। তার দুটো অপোজিট এফেক্ট, তার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি ডমিনেট করছে এবং সামান্য কি ডমিনেট করছে সেটা ডেটা থেকে তুমি বুঝতে পারবে। ডেটাটা হচ্ছে যে এইটা, যে ফ্লোরিনটা ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তারপরে
ক্লোরিনটা সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে তোমার আয়োডিন। ঠিক আছে? হচ্ছে? আচ্ছা, এবার এই কোশ্চেনটা পড়ো এবং তার উত্তরটাকে ঠিক করো। দেখো বলছে কি না, দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন ইজ নেগেটিভ। এক্সপ্লেন। এখানে নেগেটিভ কথাটা কিন্তু উল্টোটা হয়ে যাবে, এখানে পজিটিভ বলতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এখানে নেগেটিভটা মানে আমি যে কনভেনশনটা ব্যবহার করছি, সেই কনভেনশন অনুযায়ী এটা লেখা উচিত হচ্ছে পজিটিভ। বুঝতে পেরেছ? মানে আমি যে সাইন কনভেনশনটা ব্যবহার করছি, সাইন কনভেনশনটা হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে n থেকে n মাইনাস হবে, তখন এনার্জি রিলিজ করার বদলে অ্যাকচুয়ালি এনার্জি কিন্তু তোমাকে দিতে হবে আর কি। ঠিক আছে? তা সেটা কেন বলো? একদম, একদম। সেটা আগে যেহেতু এই যে নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2 2p3, the electron affinity of nitrogen is positive because nitrogen has a half fill electronic configuration, so addition of an extra electron can destroy the stability and electronegativity is নেগেটিভ কথাটা বলবো না, এখানে পজিটিভ বলবো। তারপরে কোশ্চেনটা দেখো, দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ গোল্ড ইজ ভেরি হাই। এই কোশ্চেনটা যে ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় পড়েছে। এটা মানে মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্যার। ঠিক আছে? যে গোল্ডের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা ভেরি হাই হচ্ছে, এক্সপ্লেন করতে হবে। তার কারণটা কি? দেখো গোল্ড হচ্ছে তোমার তার আউটার মোস্ট অরবিট মানে তোমার এফ অরবিটাল আছে, মানে গোল্ডের ক্ষেত্রে তোমার আউটার মোস্ট অরবিটালের আগে হচ্ছে তোমার এফ অরবিটাল আছে, 4f অরবিটাল আছে। আচ্ছা 4f অরবিটাল কি হচ্ছে লেস শিল্ডিং বা মানে হাইলি ডিফিউজ অরবিটাল। মানে এফ অরবিটাল তুমি জানো তো হাইলি ডিফিউজ অরবিটাল। হাইলি ডিফিউজ অরবিটাল হলে কি হবে না, আমি এই যখন সেই স্ক্রিনিং এফেক্ট বলেছিলাম আমাদের পিরিয়ডিক প্রপার্টির সেকেন্ড লেকচারে, তাহলে এফ এস অরবিটালের স্ক্রিনিং এফেক্টটা বেশি দেন পি দেন ডি দেন এফ, অর্থাৎ এফ এর স্ক্রিনিং এবিলিটিটা হচ্ছে ভীষণ ভীষণ কম হওয়ার জন্য এফেক্ট নিউক্লিয়ার চার্জ প্রচন্ড বেশি হয়ে যাবে। আচ্ছা এবারে এই যে গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন, যে জেননের ইলেকট্রনিক কনফিগারেশন তার সঙ্গে যে 5d10 4s14 6s1, তাহলে খেয়াল করে দেখো যে এই যে 4f এবং 5d দুটো ডিফিউজ অরবিটাল থেকে যাওয়ার জন্য এর মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা এক্সট্রিমলি হাই হয়ে যাচ্ছে। এবার এফেক্টিভ এক্সট্রিমলি হাই হয়ে যাওয়ার জন্য এটা দাঁড়াচ্ছে যে সে মানে বাইরের ইলেকট্রনটাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করতে চাইছে। বাইরের ইলেকট্রনটাকে সে দারুণভাবে যদি সে অ্যাকসেপ্ট করে, তার মানে কি যে 6 থেকে এটা একটা ইলেকট্রন ছিল, সে আরেকটা ইলেকট্রন নিয়ে সহজেই au মাইনাস তৈরি করে ফেলতে পারবে। এবং তাই হয় অ্যাকচুয়ালি যে গোল্ড সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে au মাইনাস তৈরি করে। ঠিক আছে? তাহলে কেন হলো দেখো এখানে 6s1 ইলেকট্রনিক কনফিগারেশন, তার আগে 5d এবং 4f আছে, তার ডিফিউজ অরবিটাল, তারা নিউক্লিয়াসকে ভালো করে স্ক্রিন করতে পারছে না বলে এর পক্ষে নিউক্লিয়ার চার্জ খুব বেশি। এর পক্ষে নিউক্লিয়ার চার্জ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে 4s এর প্রতি এই গোল্ডের যে নিউক্লিয়াস তার স্ট্রং অ্যাট্রাকশন আছে, সেই জন্যে সে আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বেসিক্যালি au মাইনাস তৈরি করে ফেলছে। তাহলে au মাইনাস তৈরি করে ফেললে হ্যাঁ, মানে দেখো সে বেসিক্যালি মানে মানে au থেকে যখন au মাইনাস তৈরি হচ্ছে তখন এনার্জি রিলিজ হতে পারছে আগে সে পছন্দ করছে। এবং এই কারণে যেমন গোল্ডের ইলেকট্রন অ্যাফিনিটি এক্সট্রিমলি হাই হচ্ছে, এবং মজা দেখো এই যে তো সিজিয়াম এবং গোল্ড দুজনেই মেটাল, তারা এক্সপেক্ট তারা একটা অ্যালয় তৈরি করতে পারতো, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় তারা অ্যাকচুয়ালি একটা আয়নিক কম্পাউন্ড তৈরি করে ফেলে। যে সিজিয়াম সে খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিজিয়াম প্লাস তৈরি করে ফেলে। অর্থাৎ সিজিএমের যে তুমি জানো যে যখন মানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আর সিজিএমে তুমি আসছো, তখন উপর থেকে নিচের দিকে যখন পরপর পরপর করে তুমি নামলে তার আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে ভীষণ তোমার কম হয়ে যায়। অর্থাৎ সিজিএম খুব ইজিলি একটা ইলেকট্রন বের করে সিজিএম প্লাস তৈরি করে ফেলছে, আবার গোল্ড এদিকে সহজেই ইলেকট্রন অ্যাক্টিভ করে au মাইনাস তৈরি করে ফেলছে। সিজিএস এবং গোল্ড যদি একসাথে থাকে তাই অ্যালয় তৈরি না করে তারা বেসিক্যালি এরকম একটা কম্পাউন্ড তৈরি করে ফেলতে পারে। এখানে সিএসএইউ is an ionic compound
জাস্টিফাই অর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট। এখানে তুমি সেটাকে জাস্টিফাই করবে, এটা সত্যি সত্যি তাই হয়। সিজিএম খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিজিএম প্লাস হতে চায়, আর গোল্ড হচ্ছে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে ইউ মাইনাস। তো এটা বুঝতে পারলে এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? কিসে আরেকবার বলো? কিসে? আরেকবার বলো। না তারা তো অনেক ভেতরে, না না তারা তো অনেক ভিতরে, তারা তো তোমার ফুল কন্ট্রিবিউট এমনিই করছে। হ্যাঁ, সেটা অসুবিধা হবে না। মানে 6s এর জাস্ট ইমিডিয়েট তুমি যদি আওয়া প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লেখো, 6s এর ইমিডিয়েটলি আগে থাকবে 4 এ, তার ইমিডিয়েটলি আগে থাকবে 5d। আর তার আগে যারা আছে তারা ফুল স্ক্রিন করছে। তাদের দেখবি স্ক্রিনিং যে স্ল্যাটার রুল পড়েছিলে, তাদের স্ক্রিনিং এর কন্ট্রিবিউশন 1, সেখানে সেটায় অসুবিধা নেই। হ্যাঁ, তো অসুবিধাটা মূলত হচ্ছে 6s এর জাস্ট আগে যারা আছে 4 এবং 5d। হ্যাঁ, তারা ডিফিউজ অরবিটাল হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু নিউক্লিয়াসকে পুরোপুরি স্ক্রিন করতে পারছে না। হ্যাঁ, সেখানে এফেক্ট নিউক্লিয়ার চার্জটা অ্যাকচুয়ালি তোমার অনেকটা বেড়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, এইটা উত্তর দাও তো, নিজে নিজে ভেবে উত্তর দাও, না পড়ে। বলছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ম্যাঙ্গানিজ 3+ ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ আয়রন 3+, মানে Mn3+-এর ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হচ্ছে দেন Fe3+। এটা কেন হচ্ছে বলো তো, ভেবে বলো। কেন Mn3+ আর Fe3+? তাহলে Mn3+ এর ইলেকট্রন অ্যাফিনিটিটা ইজ গ্রেটার দ্যান Fe3+। সেটাকে বোঝার জন্য Mn3+ তার ইলেকট্রনিক কনফিগারেশন আর Fe3+ তার ইলেকট্রনিক কনফিগারেশন দুটো লেখো। করো, Mn3+ ইলেকট্রনিক কনফিগারেশন খাতায় লেখো তো। Mn3+ তার ইলেকট্রনিক কনফিগারেশন খাতায় লেখো দেখি। কি পেলে? 3d4, 3d4 4s1 হবে। কটা ইলেকট্রন? হ্যাঁ ঠিক, ওটা না, ম্যাঙ্গানিজের টোটাল ইলেকট্রন তো 25টা, তো সেখান থেকে 3+ মানে কত? তো 22 হলে কি হয়? আর্গনে তো 18টা অলরেডি চলে গেল। 3d4 শেষ হয়ে গেল, তাই না? হুম, তাহলে হচ্ছে ম্যাঙ্গানিজ 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 18 3d4 4s0। আর হয় আয়রনের ক্ষেত্রে 26টা ইলেকট্রন, যখন 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে 23টি ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? আর্গন 18 3d5 4s0। তাহলে দেখো, তাহলে Mn3+ এর ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল, আর Fe3+ এর ক্ষেত্রে কিন্তু হাফ ফিল্ড ডি অরবিটাল। মানে ডি অরবিটাল টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারে, Fe3+ এর ক্ষেত্রে 5টা ইলেকট্রন আছে হাফ ফিল্ড, আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 10টা ইলেকট্রনের বদলে আছে 4টে ইলেকট্রন ইনকমপ্লিটলি ফিল্ড। এবারে Mn3+ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Mn2+ হয়, তাহলে কি হবে? এটা 3d5 হয়ে যাবে, অর্থাৎ হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা পেলে, তাহলে ইনকমপ্লিটলি ফিল্ড থেকে হাফ ফিল্ড হবে। আর Fe3+ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Fe2+ হতে চায়, তার ক্ষেত্রে কি হচ্ছে? তার ক্ষেত্রে দেখো, ইলেকট্রনটা তোমাকে এই মানে 3d5 থেকে 3d6 হতে হচ্ছে, অর্থাৎ হাফ ফিল্ড থেকে ইনকমপ্লিটলি ফিল্ড হচ্ছে। তার মানে Mn3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে স্টেবিলিটি পাচ্ছে, ইনকমপ্লিটলি ফিল্ড থেকে হাফ ফিল্ড হচ্ছে। আর Mn3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে সে হাফ ফিল্ড থেকে ইনকমপ্লিটলি ফিল্ড হচ্ছে, সে কম স্টেবিলিটি পাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি ইলেকট্রন অ্যাফিনিটি অফ Mn3+ উইল বি গ্রেটার দ্যান দ্য Fe3+। বুঝতে পারলে? হয়েছে? আচ্ছা দেখো,
এই যে কোশ্চেনটা, এটা বেশ একটা শক্ত কোশ্চেন। ফোনের পর ফোন আসছে, দাঁড়া তো 1 সেকেন্ড, একটুখানি ধরো তো, একটুখানি ধরো শুধু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন ক্লাস নিচ্ছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ, বুঝে পড় না, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা না কেটে গেল? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। দেখ, এই যে পরের কোশ্চেনটা, এটা একটু একটু কঠিন কোশ্চেন। জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ SF5 ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ SF4 আর SF6, জাস্টিফাই করতে বলেছে। আচ্ছা, এইটা তোমাদের এখনো এই এই রিলেটেড জিনিসপত্রগুলো পড়া হয়নি। সেটা হচ্ছে যে আমি একটুখানি বুঝিনি যে যে সালফার SF6, তার স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। SF6 হচ্ছে একটা পিওর অক্টাহেড্রাল কম্পাউন্ড, দ্য সিমেট্রিক স্ট্রাকচার, এবং সালফারের যে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে না, সালফার যদি তুমি সেন্ট্রাল আয়ন ধরো, তার সঙ্গে কতগুলো লিগ্যান্ড ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারে, সেটা তার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে সালফার, তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এবারে SF6 এর ক্ষেত্রে সেই 6 কোঅর্ডিনেশনটা পুরো কমপ্লিট হয়েছে এবং তার একটা পারফেক্ট সিমেট্রিক্যাল অক্টাহেড্রাল জিওমেট্রি পেয়ে গেছে, এক্সট্রিমলি স্টেবল। তো এক্সট্রিমলি স্টেবল যদি হয়, সে আর এক্সট্রা ইলেকট্রন নিতে চাইবে না। এটা খুব স্বাভাবিক। মানে কেউ যদি অলরেডি তার সিমেট্রিক্যাল সুন্দর অক্টাহেড্রাল স্ট্রাকচারের জন্য দারুণভাবে স্টেবিলিটি পেয়ে যায়, সে ফালতু একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে সে তার সুস্থ শরীরকে ব্যস্ত করবে না। কারণ SF6 সে ইলেকট্রন নিতে চাইছে না। বা ইভেন SF4ও যদি তুমি কনসিডার করো, SF4 এর ক্ষেত্রেও পারফেক্ট একটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি আছে, সেটাও যথেষ্ট সিমেট্রিক স্ট্রাকচার। সেখানে SF4ও কিন্তু খুব বেশি তোমার ইলেকট্রন নিতে চায় না। কিন্তু SF5, তার স্ট্রাকচারটা কিন্তু বেশ গন্ডগোলের স্ট্রাকচার আর কি। সেখানে কোভ্যালেন্সি ম্যাক্সিমাম 6 এর বদলে 5 আছে, এবং তার একটা যে ট্রাইগোনাল বাইপিরামিড বা স্কোয়ার বেস পিরামিডাল যে জিওমেট্রিটা আছে, সেটা কিন্তু কোনো রেগুলার জিওমেট্রি নয়। সেখানে সে কি করবে, সে সবসময় একটা ইলেকট্রন নিয়ে সে কিন্তু SF6 এর মতো যে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা করে ফেলার চেষ্টা করবে। সেই জন্যে SF5 সে সহজেই ইলেকট্রন নিয়ে SF6 হতে চায়, যাতে করে সে পেন্টা কোঅর্ডিনেশনের থেকে হেক্সা কোঅর্ডিনেটেড হতে চায়, অর্থাৎ তার ভ্যালেন্সিটা 5 থেকে বেসিক্যালি 6 এ পৌঁছাতে যেতে চায়, এটা। কিন্তু SF6 বা SF4 এ যদিও বা একটু টেন্ডেন্সি আছে প্রথমে একটা ইলেকট্রন নিয়ে SF5 বা আরেকটা ইলেকট্রন SF6 এর মতো কনফিগারেশন করতে, কিন্তু SF6 সে কিন্তু একদমই কিছু চায় না। সেই জন্য তুমি যদি দেখো, মানে SF4 বা মানে SF6, তার ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে সবচেয়ে কম, তারপরে SF4, তারপর হচ্ছে SF5। তাহলে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে হচ্ছে তোমার ওই সিমেট্রিক্যাল স্ট্রাকচার যদি হয়, তাহলে সে স্টেবল। তো সে ফালতু আর ইলেকট্রন নিতে চাইবে না। কিন্তু SF5 এর যে স্ট্রাকচারটা, সেটা অলরেডি আনস্টেবল স্ট্রাকচার। সেখানে সে SF6 এর মতো, SF4 এর মতো করতে চায়। SF6 এর মতো করার জন্য সে ইলেকট্রন অ্যাকসেপ্ট ইজিলি করতে চায়। ঠিক আছে? বোঝা গেল? এটা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এটাই যে মানে কিভাবে সে বেসিক্যালি কোভ্যালেন্সিটা 6 দেখাচ্ছে, সেটা একটুখানি দেখিয়েছি সালফারের ক্ষেত্রে। সালফারের দেখো ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1:2:2p6 3:3p4 3d0। তাহলে গাউসের ইলেকট্রনিক কনফিগারেশনে 3s এ ইলেকট্রনটা পেয়ার থাকবে, আর 3p-তে প্রথমে দুটো, একটা একটা। তাহলে এখানে বেসিক্যালি কি, আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা যেহেতু দুটো, সেখানে কোভ্যালেন্সি 2 হয়। তারপরে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা গ্রাউন্ড স্টেট। এবার তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি হচ্ছে, ফার্স্ট এক্সাইটেড স্টেটে 3s থেকে যে পেয়ার ইলেকট্রনটা 3d-তে চলে গেল, করে 4টে আনপেয়ার ইলেকট্রন হলো, এবং সে কোভ্যালেন্সি 4-এ গিয়ে পৌঁছালো। SO2 বা ইত্যাদির ক্ষেত্রে যেটা হয়। এবারে সেকেন্ড এক্সাইটেড স্টেটে কি হচ্ছে, সেকেন্ড এক্সাইটেড স্টেটে হচ্ছে 3s থেকে আবার একটা ইলেকট্রন 3d-তে চলে গেল, 3s-এ একটা ইলেকট্রন রইল, 3p-তে 3টে রইল,
3 2 রইল, করে দেখো তোমার বেসিক্যালি কোভ্যালেন্সিটা 4 হয়ে গেল। হ্যাঁ, 2 থেকে 4 থেকে 6 হচ্ছে, সেটা একটুখানি জাস্ট এখানে দেখিয়ে দেয়। আচ্ছা, এবার তারপরের কোশ্চেনটা দেখো, বলছে কম্পেয়ার দ্য ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন টু অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। দেখো, অক্সিজেন, ফ্লোরিন আর ক্লোরিন এদের তোমাকে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি তোমাকে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, ডেটাগুলো দেখো, ডেটাগুলো হচ্ছে তোমার ফ্লোরিনের ক্ষেত্রে -328, অক্সিজেনের ক্ষেত্রে -141, আর ক্লোরিনের ক্ষেত্রে -349। তাহলে প্রথম কথা এইভাবে ভাবো যে যখন তুমি পিরিয়ড 2 তে বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছ, অক্সিজেনের তুলনায় ফ্লোরিন যেহেতু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে কিন্তু ইলেকট্রন ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে না, কারণ 8টা থেকে 9টা ইলেকট্রন হচ্ছে। আর ফ্লোরিন কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে হচ্ছে একদম ইনার গ্যাস নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। সেখানে অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে যতটা এনার্জি রিলিজ হবে, ফ্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে বেশি এনার্জি রিলিজ হবে। সেখানে অক্সিজেনের তুলনায় ফ্লোরিনের যে ইলেকট্রন গেইন এনথালপি বেশি, সেটা নিয়ে কোনো মানে মানে এই নাই, কোনো সমস্যাই নেই। আজ এবারে ফ্লোরিন এবং ক্লোরিন যখন তুমি কম্পেয়ার করছো, যেটা এক্সপেক্টেড ছিল, ফ্লোরিন থেকে ক্লোরিন ইলেকট্রন গেইন এনথালপি কমে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কেন বেশি তার করসপন্ডিং কারণগুলো দিয়েছি। বাবারে, ফোনের পর ফোন আসছে, ফোনটা কাটছি। দেখো, যেটা বলছিলাম, তোমার এবারে ফ্লোরিনের থেকে ক্লোরিনের কেন যে ইলেকট্রন গেইন এনথালপি বেশি, সেটা আমি অলরেডি কারণটা বলেছি, যে ফ্লোরিনের সাইজ ছোট হওয়ার জন্য তার ক্ষেত্রে ইলেকট্রন রিপালশনটা হচ্ছে। হ্যাঁ, যেটা ক্লোরিনের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আর ফ্লোরিনের ফাঁকা কোনো ডি অরবিটাল নেই, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। ঠিক আছে? হলো এটা? তাহলে বুঝতে পারলে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন তাদের রিলেটিভ কম্পারিজনটা পরিষ্কার। আচ্ছা, এবারে হোয়াই ইজ দ্য ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন ইজ নেগেটিভ, বা সেকেন্ড ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন ইজ পজিটিভ? এটা অ্যাকচুয়ালি এই নেগেটিভ পজিটিভটা অ্যাকচুয়ালি উল্টো দেওয়া উচিত। এখানে হচ্ছে যে হোয়াই দ্য ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন, এটা হচ্ছে তোমার এই নেগেটিভ পজিটিভ, যেটা এই নেগেটিভ পজিটিভটা আবার এখানে হচ্ছে তোমার মানে কি বলবো, মানে মানে ঠিক আছে, এখানে যেটা আছে ব্যাপারটা ঠিকই আছে। আমি এটা মানে এখানে এখানে যে সিম্বলটা ব্যবহার করা হয়েছে ঠিকই আছে। দেখো, অক্সিজেন যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, করে ও মাইনাস করছে, হ্যাঁ, তখন ইলেকট্রন গেইন এনথালপি, মানে অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রন নেগেটিভ, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, করে জাস্ট ও মাইনাস তৈরি করছে, করে এনার্জি রিলিজ হচ্ছে, সেই জন্য হচ্ছে তাহলে ইলেকট্রন গেইন এনথালপিটা নেগেটিভ হয়েছে, এবং সেটা হচ্ছে -141 কিলোজুল পার মোল। আচ্ছা, এবারে আর একটা ইলেকট্রন যখন সে অ্যাকসেপ্ট করবে, ও মাইনাস ছিল, সেখানে আর একটা ইলেকট্রন যখন ঢুকবে, তুমি এমনি দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কি বললাম, একটা ইলেকট্রন ঢুকলে ইলেকট্রনের রিপালশন হচ্ছে। আর অক্সিজেনের ক্ষেত্রে অলরেডি একটা এক্সট্রা ইলেকট্রন আছে, আরো এক্সট্রা ইলেকট্রন ঢুকলে ইলেকট্রনিক রিপালশনটা এতটাই বেশি হবে যে সে সেটা পছন্দ করবে না। সেই জন্য তুমি ইলেকট্রনটা ঢুকতে চাইবে না, তখন তোমাকে জোর করে ঢোকাতে হবে। জোর করে ঢোকাতে হবে মানে কি হচ্ছে, তোমাকে জোর করে এনার্জি দিতে হবে। এনার্জি দেওয়া মানে হচ্ছে ডেল্টা এইচ তখন পজিটিভ হয়ে গেল। সেই জন্য সবসময় একটা ইলেকট্রন ঢোকা পর্যন্ত ভালো, দুটো ইলেকট্রন ঢুকলেই কিন্তু ইলেকট্রন গেইন এনথালপিটা কিন্তু নেগেটিভের থেকে পজিটিভ ইত্যাদি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 3টে হলে আরো পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটা ইলেকট্রন অলরেডি ছিল, যখন আর একটা ইলেকট্রন তুমি ঢোকানোর চেষ্টা করছো, এমনি সাইজ ছোট, ইলেকট্রনিক রিপালশন এমনিই ছিল, একটা ইলেকট্রন এক্সট্রা আছে মানে ইলেকট্রনিক রিপালশন এমনিই বেড়ে গেছে, আরো যখন একটা ইলেকট্রন ঢুকছে, যে ইলেকট্রন রিপালশনটা এতটাই বেড়ে যাচ্ছে যে ঢুকতে চাইবে না, তোমাকে জোর করে তোমাকে এনার্জি দিয়ে হচ্ছে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে। সেই জন্য ইলেকট্রন গেইন এনথালপিটা পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারলে এটা? ফ্লোরিনের ক্ষেত্রে ফার্স্টটা হচ্ছে অনেক অনেক ভালো, কারণ ওর ক্ষেত্রে কি হচ্ছে, ওর ক্ষেত্রে তো দেখো কেন্দ্রে 9টা প্রোটন, বাইরে 10টা ইলেকট্রন। আর যখন অক্সিজেনের ক্ষেত্রে সেকেন্ডটা তুমি ঢোকাচ্ছ, অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন, 10টা ইলেকট্রন। তাহলে এবারে কি প্রোটন ইলেকট্রন অ্যাট্রাকশনের বদলে ইলেকট্রনিক রিপালশনটা ও মাইনাস থেকে ও টু মাইনাস যখন হচ্ছে, সেটা অনেক অনেক বেশি হচ্ছে, সেটা সেটা পছন্দই করবে না সেটা। বুঝতে পেরেছো?
মানে ও মাইনাস থেকে ও 2 মাইনাস হতে চায় না, তাই জন্য ইলেকট্রন গেন এনথালপিটা হচ্ছে তোমার ওই জন্য পজিটিভ হয়ে যাচ্ছে, মানে তোমাকে এনার্জি দিতে হচ্ছে, হারে এফ থেকে এফ মাইনাস হতে চায়, ঠিক আছে, সেই জন্য তার ইলেকট্রন গেন এনথালপিটা অনেকটা বেশি নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে গিভ দ্য রিজন ফর ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ইন দ্য ফলোয়িং। না, ইলেকট্রনিক কনফিগারেশনটা সব কথা বলবে না। ইলেকট্রনিক কনফিগারেশনে দেখো, তাহলে তো তোমার এই যে এফ মাইনাস সিএল মাইনাস যখন ইত্যাদি তুমি কম্পেয়ার করছি, ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন সবাই পাচ্ছে, তাহলে তুমি কি বলবে? তাহলে ধরো আমি যদি কার্বনের ক্ষেত্রে কার্বন 4 মাইনাস করে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন করে দিই, কার্বন 6টা ইলেকট্রন ছিল, এবারে পর 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 4টে ইলেকট্রন ঢোকালাম, ঢুকিয়ে আমি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেলাম, তাহলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেলাম। তার মানে কি কার্বন 4টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়? তাহলে তুমি তো ওইটাকে মিস করে যাচ্ছ, যে ইলেকট্রন ইলেকট্রন রিপালসান, যেটা মানে ইলেকট্রনটাকে আটকে রাখবে কি নিউক্লিয়াস, ইলেকট্রনকে আটকে রাখবে, আর ইলেকট্রনিক রিপালসান তাকে বের করে দেওয়ার, ডিস্টেবিলাইজ করে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাকে দেখতে হবে কোনটা ডমিনেট করছে। তোমার যখনই একটা ছোট্ট অ্যাটম, বড় অ্যাটমে একাধিক ইলেকট্রন তবু থাকতে পারে, একটা ছোট্ট অ্যাটমে একটা বা দুটো ইলেকট্রন যদি এক্সট্রা থাকে, মানে কার্বন ধরো 6টা প্রোটন ছিল, 6টা ইলেকট্রন ছিল, তুমি 7টা ইলেকট্রন দিলে, 8টা ইলেকট্রন দিলে, তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াসের তো প্রোটনের সংখ্যা একই থেকে যাচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে একই ফোর্স দিয়ে, কিন্তু ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা স্কিনিং এফেক্ট কি করে দিয়েছে, জেড এফেক্টিভটাকে এতটাই কম করে দেবে যে বেসিক্যালি বাইরে ইলেকট্রনের প্রতি এসেন্সিয়ালি কোনো অ্যাট্রাকশন থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, বলছে গিভ দ্য রিজন ফর দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ইন দ্য ফলোইং কম্পাউন্ড। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি রিঅ্যাক্টিভিটি বাড়ে কেন? কারণ এরা মেটাল। এই মেটালগুলো রিঅ্যাক্টিভিটি কিসের উপর নির্ভর করছে? তাদের রিডিউসিং পাওয়ারের উপর নির্ভর করছে। এবার রিডিউসিং পাওয়ার মানে কি, ইলেকট্রন একটা এলিমেন্টের সে হাইলি রিডিউসিং এজেন্ট মানে কি, সে অপরকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজ হবে। অপরকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হওয়া মানে কি, তার ইলেকট্রনটা সহজে বেরিয়ে যেতে হবে। ইলেকট্রন বেরিয়ে যাওয়া কিসের উপর নির্ভর করে? আয়নাইজেশন এনার্জির উপরে নির্ভর করে। তাহলে যার আয়নাইজেশন এনার্জি যত কম, তার ক্ষেত্রে ইলেকট্রন তত ইজিলি বেরোবে, সে তত বেশি রিডিউসিং এজেন্ট, সে তত বেশি রিয়াক্টিভ। এখানে লিথিয়ামের থেকে সোডিয়াম বেশি রিয়াক্টিভ, সোডিয়াম থেকে পটাশিয়াম বেশি রিয়াক্টিভ, পটাশিয়াম থেকে রুবিডিয়াম বেশি রিয়াক্টিভ, রুবিডিয়াম থেকে সিজিয়াম বেশি রিয়াক্টিভ। আবার উল্টো দিকে যখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তুমি কনসিডার করবে, তখন ইউজুয়ালি রিয়াক্টিভিটি অর্ডার হচ্ছে ফ্লোরিনের সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। আর এক্ষেত্রে দেখো, যদি শুধুমাত্র মানে এরা তো মূলত হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে কি, সে বেসিক্যালি ইলেকট্রন অ্যাকসেপ্ট, মানে ইলেকট্রন অপরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এফ মাইনাস বা সিএল মাইনাস বা বিআর মাইনাস আই মাইনাস তৈরি করবে, মানে অপরকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউসড হবে। এবারে এটা দাঁড়াচ্ছে যে এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস সাডেনলি হচ্ছে সিএল ক্লোরিন, সেই ইলেকট্রনকে বেটার অ্যাকসেপ্ট করতে চায়। মানে আমি জানি যে ইলেকট্রন অ্যাফিনিটি যদি তুমি কনসিডার করো, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। তাহলে এক্সপেক্টেড যেটা ছিল যে ক্লোরিন হচ্ছে মোস্ট রিয়াক্টিভ হওয়ার কথা, কারণ ক্লোরিন সে অন্য থেকে মানে ইলেকট্রনটা ইজিলি ছিনিয়ে নিচ্ছে, ঠিক আছে। ফ্লোরিন তার থেকে কম, দেন ব্রোমিন, দেন আয়োডিন। কিন্তু এক্ষেত্রে ফ্লোরিনই কিন্তু বেশি রিয়াক্টিভ হয়। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমি যখন ইলেকট্রন অ্যাফিনিটি কনসিডার করতাম না, তখন কি এদেরকে আইসোলেটেড গেসিয়াস অবস্থায় নিতাম, কিন্তু যখন কোনো একটা রিয়াকশনস হবে, রিয়াকশনস হয়ে কোনো একটা কম্পাউন্ড তৈরি হবে বা কোনো একটা সলিউশন পেয়ে যে রিয়াকশনস হবে, তখন কি হবে না, এই যে এফ মাইনাস, হ্যাঁ, এই যে এফ মাইনাস এই যে পার্টটা, তার তোমার চার্জ ডেনসিটিটা অনেক বেশি হয়। চার্জ ডেনসিটি বেশি হয়ে যাওয়ার জন্য যেটা তোমার হবে, দুটো জিনিস হয়। একটা হচ্ছে, ধরো তুমি যদি কোনো একটা অ্যাকোয়াস সলিউশনে দাও, অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে এফ মাইনাস অনেক বেটার সলভেটেড হবে দেন সিএল মাইনাস। সেখানে গ্যাস ফেজ যদি শুধুমাত্র কনসিডার করতে, তখন ক্লোরিন হয়তো বেশি রিয়াক্টিভ দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন হতো। কিন্তু অ্যাকচুয়ালি সলিউশন ফেজে বলো বা কোনো একটা সলিড ফেজে বলো, তখন যেটা হবে যে এম মাইনাসের সাইজটা ছোট হয়ে যাওয়ার জন্য চার্জ ডেন্সিটি বেশি, সেই এম মাইনাসটা সেক্ষেত্রে অ্যাকোয়াস সলিউশনে বা কোনো একটা অ্যাটমসফিয়ারে কিন্তু অনেক বেশি স্টেবিলাইজ হয়ে যাবে। সেই জন্য হচ্ছে তোমার এই ফ্লোরিন ইজ মোর রিয়াক্টিভ দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, সরি।
এটা মানে অলরেডি যেহেতু আলোচনা করা আছে, নতুন করে কিছু বলার নেই। এটা শুধু কোশ্চেনটা দেখে নাও। ইন্ডিকেট দ্য ট্রেন্ডস অফ ভেরিয়েশন অফ প্রপার্টিজ given in the parenthesis in respect of the following sets of elements of ions. তাহলে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন তাদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কম্পেয়ার করতে হবে। সেটা আমরা আগের দিন করেছিলাম যে কোনো একটা পিরিয়ড বরাবর, তো এটা 2 নম্বর পিরিয়ডে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জিটা বাড়তে থাকে। সেটা কার্বনের আয়নাইজেশন এনার্জি বেশি দেন বেরিলিয়াম, দেন বোরন, দেন লিথিয়াম। আচ্ছা, এদিকে তুমি যদি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন তাদের ইলেকট্রন অ্যাফিনিটি কম্পেয়ার করো, অলরেডি আমি বললাম যে অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি, তারপর কার্বন, নাইট্রোজেনটা সবচেয়ে কম হয়ে যাচ্ছে। এই অর্ডারটা আমরা দেখেছি, ঠিক আছে। আর এখানে তো বলে দিচ্ছি অক্সিজেন মোট ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি, দেন কার্বন, দেন হচ্ছে নাইট্রোজেন। তার কারণটা দেখা অলরেডি আমরা বলে গেছি। তাহলে এটাও 10 ইয়ার্সে একবার পড়েছিল, সেটাও তুমি একটুখানি দেখে রাখো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট যেটা আমি আজকে পড়াতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আজকে মূলত আমরা ইলেকট্রন অ্যাফিনিটি এই পার্টটাতে ফোকাস করলাম। এবারে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি যখন ফোকাসটাকে করেছি, তখন এর আগে যেহেতু আয়নাইজেশন এনার্জির অলরেডি ডিসকাশন হয়ে গিয়েছিল, খুব ন্যাচারালি ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে আয়নাইজেশন এনার্জি মিশিয়ে কিছু কোশ্চেন এখানে আলোচনা করা হয়ে গেছে। তারপরে আমরা পরের দিনে ইলেকট্রন নেগেটিভিটিটা আলোচনা করব। তারপরে দেখব কিছু কিছু আমি মানে কোশ্চেন বলছি যেখানে এই তিনটে কনসেপ্ট একসাথে কাজে লেগেছে। ইলেকট্রন নেগেটিভিটি কাজে লেগেছে, তোমার ইলেকট্রন অ্যাফিনিটি কাজে লেগেছে, এবং আয়নাইজেশন এনার্জি, তিনটেই তোমার কাজে লেগেছে। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন নেগেটিভিটি নিয়ে আলোচনাটাকে করব। আর তারপরের ক্লাসে হচ্ছে আয়নিক এবং অ্যাটমিক রেডিয়াই নিয়ে কথাবার্তা বলব। তারপরে একটা কনক্লুডিং রিমার্ক করব, যেখানে মূলত ইনার পেয়ার এফেক্ট, তারপরে হচ্ছে তোমার রিলেটিভিস্টিক এফেক্ট, এইগুলোকে জাস্ট একটুখানি আলোচনা করে নেওয়া, যেটা তোমার এখানেও বলা যেতে পারে অথবা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেও বলা যেতে পারে। মানে মূলত যা আছে, আর দুটো ক্লাস হলে পিরিয়ডিক প্রপার্টি তোমাদের সিলেবাসের কাজ আছে, দেখবে সেটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ, দুটো ক্লাস মানে এরকম ছোট ছোট দুটো ক্লাস আর কি, 1 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিটের দুটো ক্লাস হলেই হচ্ছে আমাদের পুরো জিনিসটা হয়। দেখো, তাহলে যা আলোচনা করলাম কোনো কিছু অসুবিধা থাকলে বলে নাও। তখন 1 মিনিট বলছি।